আসসালামু আলাইকুম বাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? রিপা, হানিফা, তারপরে হচ্ছে সুস্মিতা ঘোষ, নুসরাত জাহান, তারপরে হচ্ছে জাহিদুল ইসলাম। হ্যাঁ, আমি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমি আশা করি, আমি দোয়া করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তোমাদের যে কাজ পড়াশোনা করা সেগুলো ঠিকঠাক মতো করছো। আমরা আজকে এই চ্যাপ্টারের কত নম্বর ক্লাস আছি বলো তো? পঞ্চম ক্লাসে। মানে 4টা ক্লাস কিন্তু চলে গেছে। এভাবে কিন্তু দেখতে দেখতেই চলে যাবে। উইকে 2টা করে ক্লাস হচ্ছে, প্রতি উইকে 2টা করে ক্লাস শেষ। ক্লাস যাবে, ক্লাস আসবে, ক্লাস যাবে, ক্লাস আসবে। এভাবেই কিন্তু সময়টা চলে যাবে। তো তোমাদের কাজ হচ্ছে সেই সময় মতো যে পড়াটা চলে যাচ্ছে সেগুলো কিন্তু টেনে ধরতে হবে। সেগুলোকে কিন্তু পড়াশোনা করতে হবে। এটা মাথায় রাখবো সবসময়। আর প্রতি ক্লাসেই বলি, আজকেও বলছি, যে বইটা কিভাবে পড়তে হবে। অনেকে পেইন খাচ্ছ। এস ব্লক, পি ব্লক, আমাদের 2টা ব্লক শেষ। সেখানে দেখবা আমরা কিছু ক্লাস করছি, আমরা কিছু হোমওয়ার্ক দিছি। আমরা বলছিলাম যে এইগুলো আসলে আমরা বিভিন্ন ব্লগ যখন পড়বো তখন সেটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। তো তুমি আসলে বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে গেলে একটু পেইন খাবার শুরুতে। খাতার সাথে টপিক মিলাই মিলাই বই পড়তে হবে। আবারও বলছি, খাতার সাথে টপিক মিলাই মিলাই বই পড়বা। তখন দেখবা যে বইটা বেশ ইজি লাগছে। আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করছি তোমাকে যেন পড়াটা যত সম্ভব গুছায় দেওয়ার। কিন্তু ওই যে গুহ স্যারের, সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে অনেক আননেসেসারি জিনিস দেওয়া আছে এইখানে। আর ওইটা পড়তে গেলে একটু ঝামেলায় পড়ে যাবা। বারবার বলি যে এই চ্যাপ্টারের জন্য ওই বইটাকে পড়ো না, অন্য যে কোনো বইটা পড়ো, তাহলে দেখবে ভালো হবে। লিঙ্কন স্যারের বই, কবির স্যারের বই বেশ সহজ। ওকে। তো যাই হোক, গত ক্লাসে আমরা এস ব্লক, পি ব্লক এটুকু শেষ করছি। এবং তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, মনে পড়ে? ক্ল্যাথ্রেট যৌগ, তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিছিলাম। তারপরে তোমাদেরকে হোমওয়ার্ক দিছিলাম হচ্ছে যে কি বলে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, এটুকু দেখানো হয়েছিল। তো আমরা প্রতি ক্লাসে যেটা করি, আজকে ক্লাসও সেটা দিয়ে শুরু করছি। এই যে গত ক্লাসটা সংক্ষেপে আমরা এখানে একটু রিভিউ করব। আর আমি এখানে একটু ছোট করবো এটারে, বেশি বড় হয়ে গেছে। গত ক্লাসে ছিল লেকচার 4, এবং সেখানে আমরা কি শুরু করছিলাম? গ্রুপ 16। গ্রুপ 16 দেখো মনে আছে কিনা যে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলিনিয়াম, তাই না? এটুকু পড়ানো হয়েছিল। এবং সেখানে বলছিলাম যে সালফার প্রকৃতিতে 8টা পরমাণুর একটা অণু হিসেবে থাকে। 8টা পরমাণুর একটা অণু হিসেবে থাকে। তো সেই হিসেবে সালফারের পরমাণু আণবিক ভর কত? 256, 32 × 8। তারপর একটা বিখ্যাত প্রশ্ন, এটা খ নম্বরে আসেই, অনেক আসে। সেটা হচ্ছে যে কক্ষ তাপমাত্রায় পানি কেন তরল আর হাইড্রোজেন সালফাইড কেন গ্যাস? কেন গ্যাস? কারণ এখানে হাইড্রোজেন বন্ধন থাকে না। কেন হাইড্রোজেন বন্ধন হয় না সেটা পরের ইস্যু। আর পানি কেন তরল? কারণ পানির মধ্যে কি থাকে? হাইড্রোজেন বন্ধন থাকে। দেখো মনে পড়ে কিনা। এরপরে গত ক্লাসে মেইনলি যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে অক্সাইড। অক্সাইড কয় প্রকার? অক্সাইড 9 প্রকার। কি কি ভাইয়া? একটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড। এই অক্সাইড গুলো পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তাহলে অ্যাসিড যেহেতু ও ক্ষারের সাথে বিক্রিয়া করবেই, আর এরা পানির সাথেও বিক্রিয়া করে। নর্মালি কারা অ্যাসিডিক অক্সাইড? যেগুলো অজৈব মানে কি বলে অধাতুর যে অক্সাইড, সেগুলো অ্যাসিডিক অক্সাইড। তোমার কাজ ছিল বলছিলাম এই উদাহরণগুলো মনে রাখা, যে নাইট্রোজেন ডাই অক্সাইড, পেন্টা অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। বেসিক অক্সাইড ঠিক উল্টা, এবং ইউজুয়ালি ধাতুর অক্সাইড গুলো হইতেছে ক্ষারীয় অক্সাইড। অ্যামফোটেরিক অক্সাইড, অ্যামফোটেরিক অক্সাইড হইতেছে উভধর্মী অক্সাইড। এরা দেখো এই যে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, এরা ক্ষারের সাথে বিক্রিয়া করে। নাম শুনেই বোঝা যায় উভধর্মী, মানে দুইটা ধর্মই সে আসলে দেখায়। ওকে। তারপরে হচ্ছে তোমাদেরকে আমি এটা দেখাইছিলাম যে অ্যালুমিনা একটা উভধর্মী অক্সাইড। এই তোমাদেরকে আমি জিঙ্ক অক্সাইডটা যে একটা উভধর্মী অক্সাইড, এটা তোমাদেরকে বাসায় পড়তে বলছিলাম। বলো কে কে করছো এটা? আচ্ছা, আমার কোয়েশ্চেন হচ্ছে তোমাদেরকে যে একটা হোমওয়ার্ক দিলাম, একটা অ্যালুমিনিয়ামটা আমি তোমাদেরকে দেখাইছি, জিঙ্কটা বলছে তোমাদেরকে দেখে নিতে, সেটা কে কে করছো? রিপা বলছে করছি, গুড। তারপর হচ্ছে আইমান বলছে করছি। যারা করছো আলহামদুলিল্লাহ। এটা করতে না তোমার খুব বেশি সময় লাগে নাই, সর্বোচ্চ 5-10 মিনিট সময় হয়তো লাগছে। কিন্তু যেটা হয়েছে, তুমি না একটা ফ্লোর মধ্যে ছিলা। তুমি বাসায় গেছো, বাসায় তো আছোই। তুমি তারপরে চিন্তা করছো আচ্ছা শাওন ভাই একটা হোমওয়ার্ক দিছে, হোমওয়ার্কটা ঠিক মতো করা দরকার, হোমওয়ার্কটা তুমি করছো। এই যে না, এই করাটা ইস্যু না, ইস্যু হইতেছে তুমি যে এটা নিয়ে ভাবছো, তুমি যে পড়াশোনার মধ্যে ছিলা, এটাই আসলে ইস্যু।
তো যারা করনি তাদের জন্য অশনি সংকেত বলতেছি, ভাই এভাবেই কিন্তু তুমি পেছাচ্ছ। আমি তোমাদের সেই শুরুর ক্লাস থেকে বলে আসছি, কেউ একদিনে আগায় না, কেউ একদিনে পেছায় না। তুমি যে পেছাচ্ছ এভাবে একটু 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 করেই পেছাচ্ছ। আবার যে আগায় যাচ্ছে সে কিন্তু একদিন আগায় যাচ্ছে না, সে কিন্তু একটু 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 করেই আগায় যাচ্ছে। ওকে, তো এটা অবশ্যই হচ্ছে কি করবা, জিঙ্ক অক্সাইডকে একবার HCl এর সাথে বিক্রিয়া দেখাবা, জিঙ্ক অক্সাইডকে একবার ক্ষারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দেখাবা। এটা বইতে খুঁজে না পেলেও সমস্যা নাই, জাস্ট গুগল করো যে জিঙ্ক অক্সাইড প্লাস HCl, জিঙ্ক অক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমার হাতে ফোন আছে, তোমার হাতে হচ্ছে ইন্টারনেট আছে, এটা এমন না যে ক্লাসে বইতেই পাইতে হবে এমন কোনো কথা নাই। হ্যাঁ, সবাই বইতে পায় নাই, যে বইতে পায় নাই সে হচ্ছে দেখে নিছে। নিউট্রাল অক্সাইড বলছিলাম, এবার আসি পার এবং পলি। পার এবং পলি দুইটা অক্সাইডই হইতেছে অক্সিজেন বেশি থাকে, কিন্তু পার অক্সাইডে হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে কারা? এরা শীতল লঘু খনিজ অ্যাসিডের সাথে, এরা হাইড্রোজেন পার অক্সাইড তৈরি করে না। এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য এক্সাম্পলস। এরপরে আমরা বলছিলাম সুপার অক্সাইড এবং সাব অক্সাইড। সুপার অক্সাইড এবং সাব অক্সাইডে অক্সিজেন পলি পার থেকেও বেশি থাকে, এখানে সাব অক্সাইডে অক্সিজেন কম থাকে। আর মিক্সড অক্সাইড হতেছে যেখানে অক্সিজেন একাধিক অক্সাইডের মিশ্রণ। ওকে, তারপরে আমরা শুরু করছিলাম 17, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন। সো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে ভৌত অবস্থা বলছিলাম এই দুটা গ্যাস, এটা তরল, এটা কঠিন। এবং কার কি রং দেখো, এটা হইতেছে বর্ণহীন, এটা ইয়েলোইশ, যেটাকে বাংলায় বলা হয় হলুদাভ। তারপর হচ্ছে এটা রেড, এটা হচ্ছে ভায়োলেট গেল এটা। তারপরে তোমাদের আন্তঃহ্যালোজেন যৌগ বলছিলাম। সবার কি এটা মনে আছে যে আন্তঃহ্যালোজেন যৌগ সব থেকে বেশি তৈরি করে আয়োডিন এবং ফ্লোরিন, আর আন্তঃহ্যালোজেন যৌগে একটার সাথে আরেকটার কি করে, বিজোড় সংখ্যক পরমাণু যুক্ত হয়। মনে থাকার কথা। কেন বলছিলাম তোমাদেরকে, এটাও বলছিলাম যে কত গল্প তোমাদের জন্য বানাই, তোমাদের পড়া বোঝানোর জন্য কত টাইপের গল্প যে মাথায় বানাই, তারপরও তোমরা মনে রাখো না যে একটা রিলেশনশিপ ব্রেকআপ হলে দুইজন সিঙ্গেল তৈরি হয়। এই কথা অনেকবার বলছি যে দেখো, নর্মালি আয়োডিনের শেষ শক্তি স্তরে একটা বিজোড় থাকে। তুমি যখন আয়োডিনকে যখন এনার্জি দিবা তখন সেখানে কি হয়, তখন সেখানে হচ্ছে একটার জায়গায় তিনটা হয়, তিনটার জায়গায় পাঁচটা হবে, পাঁচটার পরে সাতটা হবে। এই জন্য দেখো যৌগগুলো IF, IF3, IF5, IF7, ClF, Cl3, ClF, বুঝছো? আর তোমাদেরকে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে বলছিলাম যে হোমওয়ার্ক, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, এটাও যারা পড়ছো আলহামদুলিল্লাহ, যারা পড়োনি তারা হচ্ছে ওই যে তুমি পেশায় যাচ্ছ। আসলে তোমাদেরকে কিছু মজার ঘটনা বলি, বুঝছো? প্রতি ব্যাচের ক্ষেত্রেই দেখা যায়, প্রতি ব্যাচের ক্ষেত্রেই, এটা শুধু তোমাদের দোষ তা না। সেটা হচ্ছে কিছু মানুষ থাকবে যারা সময়ের কাজ সময় করবে না, কিছু মানুষ থাকবে যারা ওয়েট করবে, একদিন দেখি, 2 দিন দেখি, 5 দিন দেখি, পড়বো সামনে দেখি, পড়া হয়ে ওঠে না, পড়া হয়ে উঠছে না, এভাবেই কিন্তু পিছায় যায়। এবং এই মানুষগুলোই যখন বুয়েট অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, ডিউ অ্যাডমিশন আসে, তখন আবার আমাদের পেছন পেছন ঘুরে, ভাইয়া কি করব। দেখবা প্রতিটা ক্ষেত্রে তুমি এরকম অনেক পোস্ট দেখবা, 6 মাস কিছু পড়িনি এখন পড়লে কি হবে, 8 মাস কিছু পড়িনি এখন পড়লে কি হবে, 9 মাস কিছু পড়িনি এখন পড়লে কি হবে, এই টাইপের প্রশ্ন আসে। কিন্তু ওকেও কিন্তু তোমাদের মতো, তোমাদেরকে এখন যেরকম শুরু থেকে আমরা বা আমি প্রতি ক্লাসে মোটিভেট করার চেষ্টা করি, ওদেরকেও করছি, বাট ওরা তখন সেটাকে দাম দেয় নাই। কিন্তু কথা আছে না, সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। তো সময়ের কাজ সময়ে তুমি যদি করো, অসময়ে খুব বেশি কষ্ট করা লাগে না। কিন্তু দেখা যায় ধরো যখন তুমি সেকেন্ড ইয়ারে উঠে যাবা, তোমার যখন টেস্ট পরীক্ষা আসবে, তখন না তুমিও ভালো মতো পড়ো, আমিও ভালো মতো পড়ি, তোমার পাশের যে বন্ধু সেও ভালো মতো পড়ে, সবাই সিরিয়াসলি পড়ে। কিন্তু সবাই কেন ভালো করে না? সবাই ভালো করে না এই কারণে যে এখনই ভালো করছে, যারা এখন ভালো মতো পড়াশোনা করছে, সে জিনিসগুলো একবার পড়ে গেছে, তখন তার কাজ হচ্ছে শুধু রিভিশন দেওয়া। এখন একটা ছেলে একটা টপিক রিভিশন দিচ্ছে, আর একটা ছেলে ওই টপিকটা নতুন করে পড়ছে। তোমার কি মনে হয় নতুন করে যে পড়বে সে ওর সাথে ম্যাচ করতে পারবে? তোমার মনে হতে পারে ভাই কয়জন এরকম সিরিয়াস, আমি তো আমার আশেপাশে যারে দেখি সবাই তো আমার সাথে আড্ডা মারে, গল্প করে। ভাই তুমি আশেপাশে যাদেরকে চেনো এর বাইরেও মানুষ অনেক আছে। বাংলাদেশের যত স্টুডেন্ট আছে তার 1% স্টুডেন্টও যদি সিরিয়াস হয়, সেই সিটগুলোই তো মেডিকেলে নাই। 1% স্টুডেন্টও যদি সিরিয়াস হয়, সেই সিরিয়াস মানে সিট তো ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এ নাই। সো বুঝতে পারছো, তুমি কোনো কিছুর জন্য এলিজিবল হবা না, সেটার জন্য তোমাকে না খুব বেশি আলসেমি করা লাগে না, পেছানো খুবই সহজ, আগানো অনেক কঠিন। যারা আগায় তারা কেউ এমনি এমনি আগায় না। তো তোমাদেরকে বলতেছি এখন তোমাদের সময় আছে, সময় থাকতে কাজ করো, সময় থাকতে সিরিয়াস হও, সময় থাকতে নিজের সর্বোচ্চটা দাও। একটা সময় যাবে তুমি সর্বোচ্চ দিতে চাইবা, হয়তো তুমি সর্বোচ্চ দেওয়ার মেন্টালিটি আছে, কিন্তু দিলেও না সেটা বাকিদের সাথে ম্যাচ করবে না। আমি চাই না যে শিখতে তোমরা যারা আছো তারা সেই পর্যায়ে যাও, আসবে। এবং দেখবা এই যে ধরো এখানে এখন লাইভে 1000 মানুষ আছে, এই 1000 মানুষকে আমি কথা বললে
হয়তো 900 মানুষ আমার কথা শুনবে, 100 মানুষ আমার কথা শুনবে না, কিন্তু আমি চাই তুমি যেন সেই 100-র মধ্যে কেউ একজন না হও। কোনো জায়গায় বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে দেখবা যে 200টা প্লেট আনলে 2-3টা প্লেট সেখানে ভাঙবেই। অনেকে বলবে সাবধানে প্লেটগুলো ধরবা, কাচের প্লেট, চীনামাটির প্লেট সাবধানে হ্যান্ডেল করবা, তারপরে 2-1টা প্লেট ভাঙবেই। বাট আমি চাই সেই 2-1জন যেন তুমি না হও। কোনো জায়গায় যদি 100 মানুষ ঠিকঠাক মতো পথে আগায়, সেখানে 2-1টা বাঁকাতারা থাকবেই, বাট আমি চাই সেই বাঁকাতারার মধ্যে যেন তুমি না থাকো। তো সবাইকে বলবো, ভাই তোমার উপর তোমার একলার হক না, তোমার উপর অনেক মানুষের হক। তুমি যদি পড়াশোনা না করো, তুমি আমার হকও নষ্ট করছো, তুমি আঙ্কেল আন্টির হকও নষ্ট করছো। তারা তোমাকে টাকা দিয়ে পড়াচ্ছে, আমি এখানে আমার সর্বোচ্চটুকু তোমাকে নিংড়ে দিচ্ছি। শিখো, তোমার সর্বোচ্চটুকু তোমাকে নিংড়ে দিচ্ছে। তাহলে তুমি কেন পড়াশোনা করে আমাদের হকটা পূরণ করবে না, তাই না? সবকিছু কিন্তু একটা হক আছে। সো চেষ্টা করবা তুমি আসলে মাঝে মধ্যে চিন্তা করো, তুমি যে কারণে আসলে পড়ছো না, সেটা কি আসলে তোমার এটার জন্য অর্জিত কিনা। তুমি হয়তো ফেসবুকিং এর জন্য পড়ছো না, তুমি হয়তো ফেসবুকিং এর জন্য তুমি এফোর্টটা দিচ্ছ না, এটা কি আসলে অর্জিত? আব্বু আম্মুর স্বপ্নের কাছে ফেসবুক পাত্তা পাওয়া উচিত? তুমি হয়তো কাউরে পছন্দ করো, তার সাথে ফেসবুকে মেসেঞ্জারে হা হি করো, আসলে কি সেটা অর্জিত? দেখো তো তুমি কি পাওয়ার জন্য কি ছাড়তেছো, তোমার কি আসলে নষ্ট হচ্ছে। মাঝে মধ্যে এগুলো একটু চিন্তা করবা, বুঝতে পারছো? আর আমি এটা বিশ্বাস করতে চাই না যে তোমার মেধা নাই। তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছ, তাও হইতেছে না, আমি এটা বিশ্বাস করতে রাজি না। কোনোভাবে আমি বিশ্বাস করতে রাজি না যে একটা ছেলে বা একটা মেয়ে সে কোনো কিছু চাচ্ছে সৎভাবে, বৈধভাবে, এবং সে তার জন্য তার সর্বোচ্চ দিচ্ছে, কিন্তু তারপরও সে পারছে না, আমি এটা বিশ্বাস করতে রাজি না। তো আসলে তুমি যদি পিছায় থাকো, তুমি একটু নিজে চিন্তা করো তোমার গাফিলতি সেখানে ছিল বা আছে, সেইটা মিনিমাইজ করার চেষ্টা করো, বুঝতে পারছো? সেটা মিনিমাইজ করে এফোর্টটা দাও, এবং জাস্ট মাঝে মধ্যে হিসাব করবা যে আমি কি দিচ্ছি, কি হারাচ্ছি, আমি কি পাওয়ার জন্য কি হারাচ্ছি, এই হিসাবটা করবা। দেখবা হিসাবটা স্পষ্ট হয়ে যাবে যে তুমি কার জন্য কাকে হারাচ্ছ, কিসের জন্য কি হারাচ্ছ। তোমাদেরকে আমি একটা গল্প বলি, বুঝছো? সেটা হচ্ছে, আমি যখন পড়াশোনার বাইরে গল্প বেশি হয়ে যাচ্ছে, আমি একটু সরি যে যারা আসলে পড়াশোনা করতে চাও, এই গল্পটা এখনো 12 মিনিট হয়ে গেছে, আমি ক্লাস শুরু করিনি। সেটা হচ্ছে যে আমি যখন ঢাকায় আসবো, বুঝছো, তখন আমার এসএসসি পরীক্ষার পরে আমি ঢাকায় আসছি, এবং এর আগে আমি কোনোদিন ঢাকায় বেড়াতেও আসি নাই। আমার অনেক আত্মীয় স্বজন বলছিল যে এত ছোট ছেলেকে ঢাকায় কেন পাঠাবা, বা ঢাকায় তো খরচও বেশি। আমার খুলনায় আমার বাসা, ঢাকায় না পাঠায় এখানেই পড়ুক কলেজটা, তারপরে এইচএসসির পরে গিয়ে ঢাকায় পাঠায়। আমার আম্মু আর আমার আব্বু, আমার সব আত্মীয় স্বজন, বিশেষ করে আমার আম্মু, সব আত্মীয় স্বজনের কথা উপেক্ষা করে আমাকে ঢাকা পাঠালো। একটা হচ্ছে খরচ অনেক বেশি, আবার সবাই বলতেছিল ঢাকায় চলে গেলে ছেলে খারাপ হয়ে যায় কিনা, অথবা ছেলে কি বেশি ইয়া হয় কিনা, স্বাধীনতা পেয়ে যায় কিনা। বাট আমার আব্বু আম্মু অনেক কিছু কথা শুনে আমাকে ঢাকায় পাঠাইছিল, সবার কথাকে উপেক্ষা করে। এবং যদি আমি কোনো কারণে তাদের যে স্বপ্ন ছিল সেগুলো যদি পূরণ করতে না পারতাম, তাহলে কিন্তু আমার সাথে আমার আব্বু আম্মুও কিন্তু কথা শুনতো। অনেকেই বলতো, বলছিলাম ছেলেকে ঢাকায় না পাঠাইতে, বলছিলাম ছেলেকে এখানে রাখতে, মাতবাড়ি করে ছেলেকে তো ঢাকায় পাঠাইছো। সবার গল্পটা হয়তো সেম না, বাট সবার বাসায় দেখবা আব্বু আম্মু তোমাদের জন্য এরকম অনেক কিছু রিস্ক নিয়ে নিছে অলরেডি, তুমি হয়তো জানোই না। কোথাও থেকে টাকা নিয়ে আসছে তোমার পড়াশোনার কথা বলে, কারো হয়তো হচ্ছে ফ্যামিলির সাথে হয়তো খারাপ সম্পর্ক হয়ে গেছে তোমার জন্য। এরকম প্রতিটা ফ্যামিলিতে স্টোরি আছে, স্টোরির সারমর্ম এক, বাট স্টোরি গুলো হয়তো আলাদা। তো তোমার সফলতা তোমার ব্যর্থতার উপরে আসলে আঙ্কেল আন্টির অনেক কিছু নির্ভর করছে। আমার আম্মু এখন হচ্ছে আমার নানু বাড়ি বা আমার দাদু বাড়ি বা আমার এলাকায় ইম্পর্টেন্ট পার্সন গুলোর মধ্যে একটা। আমার আম্মু আমার নানু বাড়ি গেলে সবাই তাকে অন্যভাবে হচ্ছে নাম দেয়। তার কারণ আমি জানি যে ঠিক আছে, শাওনের আম্মা আসলে দাম দিতে হবে। তো এই জিনিসটা আমি যে পরিমাণ গর্ব করি, আমার কাছে মনে হয় যে আমার আম্মুর এই যে যে একটা সে যে একটা সোয়াগ নেয় তার বাবার বাড়ি গিয়ে আর কি সবাই, এবং এটা আমার জন্য আমার লাইফে যত অ্যাচিভমেন্ট হোক আমি সবকিছুকে মানে এটার কাছে কিছুই মনে করি না। আমি মনে করি যে এটাই হচ্ছে আমার লাইফে সব থেকে বড় অ্যাচিভমেন্ট, যে আমার আম্মু আমার জন্য তার ভাই, তার বোন, তার ফ্যামিলির কাছে খুব ভাবে থাকে। আমি সবাইকে বলতে চাই, তুমি তুমি একলার না, তোমার উপর অনেক মানুষের হক আছে। তুমি আসলে অনেক মানুষের হক নষ্ট করছো এই যে পড়াশোনা না করে, কিসের জন্য করছো হিসাব নিকাশ করবা, দেখো যে ওর দিক কিনা আসলে। ওকে, মাথায় রেখো কথাগুলা। আর তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিছিলাম, ক্ল্যাথের যৌগ, অনেকে হয়তো খুঁজে পাও নেই, ইন্টারনেট সার্চ করে আমি ক্ল্যাথের যৌগের আজকে দেখা দিচ্ছি। ওকে, সবাই লিখে নাও ক্ল্যাথের যৌগ। দাঁড়াও একটা স্লাইড আমি অ্যাড করি এখানে। বাবা অনেক মোটা, তাও সমস্যা নেই। ক্ল্যাথেট যৌগ,
এটার বাংলা হচ্ছে অবরুদ্ধ যৌগ, বুঝছো? অবরুদ্ধ মানে আটকানো। ক্ল্যাথরেট। এখন নাম শুনেই বুঝতে পারছো যে অবরুদ্ধ যৌগ। ডেফিনেশন দরকার নেই, এমনি তোমাকে হচ্ছে আমি উদাহরণটা দিচ্ছি আর মুখে মুখে বলে দিচ্ছি। ধরো নিষ্ক্রিয় গ্যাস তো নিষ্ক্রিয় গ্যাস, ক্ল্যাথরেট যৌগ কারা গঠন করে? নিষ্ক্রিয় গ্যাস গঠন করে, এই হচ্ছে ক্ল্যাথরেট যৌগ। এখন নিষ্ক্রিয় যৌগগুলো কেন, নিষ্ক্রিয় মৌলগুলো কেন ক্ল্যাথরেট যৌগ তৈরি করে? অনেক সময় দেখা যায় যে কিছু কিছু যৌগ একত্রিত হয়ে নতুন একটা কমপ্লেক্স যৌগ তৈরি করে, নতুন একটা বড়সড় যৌগ গঠন করে। ওই বড়সড় যৌগের মাঝখানে গিয়ে একটা নিষ্ক্রিয় গ্যাস গিয়ে বসে থাকে, মানে এমন না যে সে সেই কোনো যৌগরে প্রভাবিত করে বা সেই কোনো যৌগের কোন ধর্মের পরিবর্তন করে, এরকম না, জাস্ট ওই যৌগের মাঝখানে গিয়ে বসে থাকে। ওই টাইপের যৌগগুলোকে আমরা কি বলি? ওই টাইপের যৌগগুলোকে বলা হয় ক্ল্যাথরেট যৌগ। তাহলে ক্ল্যাথরেট যৌগ হইতেছে এইটা, যে প্রকৃতিতে প্রাপ্ত, সবাই একটু লিখে নাও, প্রকৃতিতে প্রাপ্ত কিছু যৌগের মধ্যে, কিছু যৌগের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস অবরুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এরকম যৌগ নেচারে পাওয়া যায়, বুঝছো? খুবই কম, অবরুদ্ধ অবস্থায় পাওয়া যায়। ওকে, ওই যৌগগুলোকে কি বলা হয়? ওই যৌগগুলোকে বলা হয় ক্ল্যাথরেট যৌগ। তাহলে প্রকৃতিতে প্রাপ্ত আচ্ছা, আমাকে সাইরা বলছে হিলিয়াম নিয়ন এই ক্ল্যাথরেট যৌগ গঠন করে না। হ্যাঁ ঠিক, কারণ হিলিয়াম নিয়ন আকারে অনেক ছোট, এটা বের হয়ে যায়। প্রকৃতিতে প্রাপ্ত কিছু যৌগের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস অবরুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এই ব্যাপারটাকে বলা হয় ক্ল্যাথরেট যৌগ। এখন এই ক্ল্যাথরেট যৌগের ডেফিনেশন থেকে, ডেফিনেশন তুমি জানো, নাম শুনেই বোঝা যায় অবরুদ্ধ যৌগ। আমরা এখানে উদাহরণটা দেখব, মানে ক্ল্যাথরেট যৌগের উদাহরণ। আচ্ছা, তোমরা তো এটা বোধহয় জানো যে হইতেছে, ছোটবেলায় কি পড়ছো কিনা, যে যদি এরকম একটা যৌগ থাকে, এই যৌগকে বেনজিন বলে, সবাই জানো তাই না? এই যৌগটা বেনজিন, এটা সবাই জানো, এটা বলার কিছু নাই। যদি বেনজিনের সাথে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়, মানে যদি বেনজিনের সাথে একটা হাইড্রোক্সিল মূলক যুক্ত হয়, তাহলে সেটাকে আমরা ফেনল বলি। এটা আশা করি সবাই জানো। এই ফেনল মানে কি? ফেনল মানে কার্বলিক অ্যাসিড। এটা সাবটারিতে কাজে লাগতো একটা সময়, মানে একটা সময় দুনিয়াতে একটু সাবটাপ বেশি ছিল, পাহাড়ি এলাকায় ছিল, মানুষজন এই ফেনল বা কার্বলিক অ্যাসিড রুমের মধ্যে বোতল খুলে রাখতো। কিন্তু এখন মানুষ এত বেশি হয়ে গেছে, সাপই মানুষে দেখে ভয় পালায়। আর যদি এখানে এরকম পাশাপাশি দুইটা হাইড্রোক্সিল থাকে, সেখানে আরেকটা যৌগ তৈরি হয়, এটার নাম তোমরা হয়তো অনেকে জানো না, এটাকে বলা হয় ক্যাটিকল। কি বলা হয় ভাইয়া? বলা হয় হইতেছে ক্যাটিকল। এই যৌগটা আমি জানি তোমরা অনেকেই জানো না, এই যৌগটা ক্যাটিকল বলে। এখন যেটা বলতেছিলাম, আমরা একটা অবরুদ্ধ যৌগের উদাহরণ দেখব। তো অবরুদ্ধ যৌগের উদাহরণ হইতেছে এইটা। ধরো আমি এখানে একটা বেনজিন আঁকলাম, এই পাশে আঁকি। আঁকার টেকনিক তোমাকে বলতেছি, আমার কাছে, হ্যাঁ রাসেল ভাইপার, আমার কাছে হইতেছে টেকনোলজি আছে, আমি টেকনোলজি ইউজ করলাম, এই যেটারে কপি করলাম। তুমি একটু কষ্ট করো, তুমি একদম এর নিচে, এরকম একটুখানি দূরে, এর নিচে একটা বেনজিন আঁকবা, আর এর বাম পাশে এরকম একটা হচ্ছে বেনজিন আঁকবা। ওকে, কি বললাম দেখো, এর সরাসরি নিচে একটা, এর বাম পাশে একটা। আব্দুল্লাহ বলছে ভাই অবরুদ্ধ বলতে আসলে কি বুঝায়, একটু খুলে বলেন, বুঝতে পারছি না। আব্দুল্লাহ তুমি বলো ভাই অবরুদ্ধ মানে কি? বাংলায় বলি, অবরুদ্ধ মানে আটকানো, অবরুদ্ধ মানে আটকে গেছে। কনজেস্টেড বলো না, আবদ্ধ, অবরুদ্ধ। এবং এইখানে হচ্ছে আমরা ক্যাটিকল দেখাচ্ছি, এখানে হইতেছে ও, এখানে হচ্ছে এইচ, আর এখানে হইতেছে ও, এখানে হচ্ছে এইচ। একটু চিন্তা করো, দেখো মাঝে মধ্যে পরীক্ষায় এই ক্ল্যাথরেট যৌগ আঁকতে বলবে তোমাদেরকে, তখন এই যে আমি এখানে হাইড্রোজেনটা কিন্তু মুখোমুখি দিছি, আর এখানে হাইড্রোজেনটা একটু সাইডে দিচ্ছি, এভাবে দিও।
আবার এইখানে যেহেতু হচ্ছে হাইড্রোজেনটা মুখোমুখি দিছি, এখানকার হাইড্রোজেনটা আবার আমি একটু সাইডে দিব, এই যে OH একটু সাইডে দিচ্ছি। আবার যেহেতু এইটা সাইডে দিচ্ছি, আকার টেকনিক বলতেছে আর কি, এখানে O দিব, এখানে H দিব মুখোমুখি, এইখানে O আবার এখানে হচ্ছে H, এইখানে O এখানে H। তো ক্ল্যাথ্রেট যৌগ তৈরি হয় এই যে এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, দেখো অক্সিজেন হাইড্রোজেন মিলে হাইড্রোজেন বন্ধন, এই যে অক্সিজেন হাইড্রোজেন মিলে হাইড্রোজেন বন্ধন, অক্সিজেন হাইড্রোজেন মিলে হাইড্রোজেন বন্ধন। আশা করি আমি কি দেখাতে চাচ্ছি বুঝে গেছো। হাইড্রোজেন বন্ধন তৈরি হয় কিভাবে, এই যে হাইড্রোজেনের সাথে এখানকার অক্সিজেন, এখানকার হাইড্রোজেনের সাথে এখানকার অক্সিজেন, এখানকার অক্সিজেনের সাথে এখানকার হাইড্রোজেন, এর মাঝখানে গিয়ে একটা আর্গন বসে থাকে, যে আর্গনটা অবরুদ্ধ থাকে, এই জন্য এটাকে আমরা কি বলি, অবরুদ্ধ যৌগ বলি, ক্ল্যাথ্রেট যৌগ। ক্ল্যাথ্রেট শব্দের অর্থই হচ্ছে অবরুদ্ধ, এটা খুব সম্ভবত ল্যাটিন বা গ্রিক ওয়ার্ড। সজীব বলছে কালকে এইচডব্লিউ কমপ্লিট করছিলাম তাই ইজি লাগতেছে, মাশাআল্লাহ, এটাই তো হওয়া উচিত। সব দায়িত্ব শাওন ভাইয়ের উপরে দিও না, শাওন ভাই তোমাকে ক্লাসে হেল্প করছে, শাওন ভাই যতটুকু তোমাকে হেল্প করার অতটুকু করছে, তো তুমি সামনে তোমাকে হেল্প করো আর কি। শেখ ইব্রাহিম বলছে ভাই নিষ্ক্রিয় গ্যাস তো কারোর সাথে বিক্রিয়া করে না, তাহলে তারা যৌগ গঠন করে কিভাবে? এটা একটা কথা, দেখো সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল কারোর সাথে বিক্রিয়া করে না, সেটা 9-10 এর জন্য স্টেটমেন্টটা ঠিক আছে, তুমি তখন ছোট ছিলা, তুমি সেই ছোট অবস্থায় তোমাকে সাদা পড়াইছে নিষ্ক্রিয় মৌল কারোর সাথে বিক্রিয়া করে না, কিন্তু আসলে করে, অনেক নিষ্ক্রিয় মৌল যারা বিক্রিয়া করে। তাহলে কি বললাম, ক্ল্যাথ্রেট যৌগ হইতেছে প্রকৃতিতে প্রাপ্ত কিছু মৌল যৌগের কিছু যৌগের মধ্যে গঠনের মধ্যে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস অবরুদ্ধ অবস্থায় পাওয়া যায়, সেগুলোকে আমরা ক্ল্যাথ্রেট যৌগ বলি। তো এটা যদি আকার কঠিন মনে হয় তাহলে 3-4টা হচ্ছে তুমি প্র্যাকটিস করো, দেখবা মিলে যাবে। এবার আমরা সবাই লিখে নাও, আজকে আমরা শিখবো ডি ব্লক মৌলের রসায়ন। এগুলো বাদ দাও, জাস্ট সবাই লিখে নাও এইটা, এগুলো লেখার দরকার নেই, ডি ব্লক মৌলের রসায়ন। তাহলে আমরা কি করছি, এস ব্লক পড়ছি এবং হচ্ছে পি ব্লক পড়ছি। ও ছোঁয়া একটা প্রশ্ন করছে, এ শোনো, কোন কোন বইয়ে এটাকে কুইনল লেখা আছে, ভুল আছে। যদি কোনো বইতে দেখো যে এটার নাম হচ্ছে কুইনল আছে হয়তো কোনো বইতে, সেটা ভুল, আমি যেটা বলতেছি সেটা ঠিক আছে, ক্যাটিকল এটার নাম, বইতে ভুল আছে, অনেকগুলো বইতে ভুল আছে। ওকে, ডি ব্লক মৌল, এই ডি ব্লক মৌলের কিছু বেসিক তথ্য আমাকে বলো, ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা? প্রশ্ন হচ্ছে ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা? আব্দুর রহমান, গুড, ডি ব্লক মৌলের সংখ্যা 41টা। এগুলো বলছে, এখন যদি না পারো আন্টিকে দিয়ে তোমারে কাঁচা কঞ্চি দিয়ে পিটাবো। ডি ব্লক মৌলের সংখ্যা 41টা। আচ্ছা, কোন 41টা দেখো মনে আছে কিনা, যে গ্রুপ 3 থেকে শুরু করে কি পর্যন্ত, গ্রুপ 12 পর্যন্ত 3টা মৌল অ্যাড হয়, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর হচ্ছে থোরিয়াম। 3 থেকে শুরু করে 12, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম, এই হচ্ছে আমাদের ডি ব্লক মৌলের সংখ্যা। ওকে গুড, সবই তো পারো তোমরা, দেখছো, কে বলছো তোমরা পারো না? এর মধ্যে আবার 2 জন 27 বলে চিল্লাইতেছে, এদেরকেও পিটানো হচ্ছে। এবং তোমাদেরকে বলছিলাম যে যে ডি ব্লক এলিমেন্টস, সেই ডি ব্লক এলিমেন্টস এর এই প্রথম সিরিজটা মুখস্থ করতে হবে। আর এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস n-1 ডি 1 থেকে 10, ns ডি 1 2, সবাই কি এটা বুঝো? আচ্ছা, আমি যে লাইনটা বক্স করছি যে ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস, কমন ইলেকট্রন বিন্যাস বা জেনারেল ইলেকট্রন বিন্যাস, সেটা কি বুঝতে পারি সবাই? যদি কেউ না বুঝো আমি তাকে বুঝাই দিচ্ছি। যে ধরো আমি কোন একটা অণু নিয়ে দেখ, কোন পরমাণু নিয়ে দেখাই, এখানে এন কি, এন হইতেছে যোজন নিষেধ, যোজনী শেল। কয়েকটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেখাই দিই। তুমি যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করো তাহলে তুমি এখানে শেষে পাবা হচ্ছে এইটা 4s2 3d6, এটা পাবা শেষে। তুমি যদি ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করো তাহলে হইতেছে 4s1 3d5। স্ক্যান্ডিয়ামে যদি করো তাহলে 4s2 3d1, এর আগে তো যা আছে আছে। তুমি যদি কপারের করো তাহলে 4s1 3d হচ্ছে 10। জিঙ্কের যদি করো তাহলে 4s2 3d10।
আমি অনেকগুলো করে দেখালাম, বাকিগুলো তুমি অবশ্যই হইতেছে ইলেকট্রন বিন্যাসটা চেষ্টা করবা যে ইলেকট্রন বিন্যাসটা যেন হচ্ছে নখদর্পণে থাকে। বেশি বেশি প্র্যাকটিস করে ইলেকট্রন বিন্যাস এমনিতেই মুখস্থ হয়ে যায় আর কি। আমি চাই তোমাদের জন্য আত্মস্থ হয়, মানে দেখে 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 তোমার জন্য মুখস্থ হয়ে যায় আর কি। খেয়াল করছো যে যদি এন হচ্ছে যোজনী শক্তি স্তর, যোজনী শক্তি স্তর মানে কি শেষ শক্তি স্তর, তার মানে এখানে এই এন মানে কত, এন মানে হইতেছে 4। তাহলে এখানে এস এ 2টা, এখানে আবার এস এ 1টা, এখানে আবার আমি সবগুলো লিখেই তোমাদেরকে দিই। এটা হইতেছে 4s2 3d2, এটা হচ্ছে 4s2 3d3, এটা হইতেছে 4s2 3d5, এটা হইতেছে 4s2 3d7, এটা হইতেছে 4s2 3d8। এই তো, যাও, দিব না বলে সবগুলো লিখে দিচ্ছি। সবগুলো ইলেকট্রন বিন্যাস খেয়াল করো, এখানে এন মানে হচ্ছে 4, এন মানে 4 মানে যোজনী শেল, যোজনী শেল মানে শেষ শক্তি স্তর আর কি। তো শেষ শক্তি স্তরে 4টা 4, ওটাকে যদি আমি এন ধরি তাহলে এন এর উপরে এন এর সাথে এস আসছে, এই যে এন এর সাথে হচ্ছে এস আছে, এবং এইখানে দেখো এন এস এর 2টা, এখানে 2টা, এখানে 2টা, আবার এখানে একটা, এইখানেও একটা। সো কখনো কখনো একটা, কখনো কখনো 2টা, এই যে হইতেছে কখনো কখনো একটা, কখনো কখনো 2টা। আর হইতেছে ডি এর উপরে কি আছে, কখনো 1, কখনো হচ্ছে 10, এর জন্য 1 থেকে 10। ওকে। হাসান হাবিব, তাহসিনা, এই সাহেব আহমেদ যে জিজ্ঞেস করছে, যে শাহেদ বলছে ভাইয়া যোজনী শেল কি, যোজনী শেল মানে হইতেছে শেষ শক্তি স্তর। আর কারো কাছে যদি মনে হয় যে ভাইয়া এখানে ক্রোমিয়ামটা ভুল লিখছেন, না ক্রোমিয়ামটা ভুল লিখে নাই, ক্রোমিয়ামটা ঠিক লিখছে। ওকে। যদি কারো কাছে মনে হয় কপার ভুল লিখছেন, 10 কেন লিখছেন, ঠিক লিখছে, এটা এরকম। n-1 কিভাবে হয়, ফাহমিদা? আচ্ছা ফাহমিদা, তোমরা কি আসলে এটা বোঝা উচিত, দেখ আমি এটা নিয়ে সময় নষ্ট করবো না, এটা নিয়ে সময় নষ্ট করলে মানুষজন বিরক্ত হবে, কারণ এই জিনিসটা ওরা অনেকেই জানে। মেন কথা হইতেছে দেখো 4 3, তাহলে 4 কে তুমি যদি n ধরো, 3 কে কি হবে, n-1 হবে না, এক কমে গেছে না। 4 কে তুমি যদি n ধরো, 3 কি n থেকে একটা কমে গেছে না। 4 কে তুমি যদি n ধরো, 3 কি একটা কমে গেছে না। সো একটা কমে গেছে, একটা কমে গেছে দেখে এখানে n-1। সো আমি জাস্ট আসলে যেটা লিখছি সেটাকে একটা কমন প্যাটার্নে দেখাইছি এখানে, যে এটা হইতেছে আমাদের আমাদের হইতেছে কমন ইলেকট্রন বিন্যাস। ওকে। এবার একটু লিখে নাও যে ডি ব্লক মৌলের গলনাঙ্কের লেখচিত্র। সবাই অনেক বড় একটা গ্রাফ আঁকো আর কিরকম। অনেকে বলতে পারে যে ভাইয়া কেন হইতেছে আপনি ভাই কপারের ইলেকট্রন বিন্যাস বইয়ে তো D9 দেওয়া আছে। সাদমান, বইয়ে যদি D9 দেওয়া থাকে তাহলে ভুল দেওয়া আছে ভাইয়া। তারপরে হইতেছে আচ্ছা, একজন জিজ্ঞেস করছে শেলটা কি। তোমাদের প্রশ্নগুলো আমি তো প্যাটার্ন বলি, বুঝছো? প্যাটার্ন হইতেছে, একজনে জিজ্ঞেস করছে যে ভাইয়া ধরো D1 থেকে 9 বা D1 থেকে 10 সেটা বুঝে নাই, তো আমি এখানে যোজনী শেল লিখছি, একজন বুঝে নাই যোজনী শেল কি। তো তারপরে হচ্ছে আমি তারে বললাম যে যোজনী শেল মানে শেষ শক্তি স্তর। এখন আবার একজন জিজ্ঞেস করছে শেল মানে কি ভাইয়া। শেল মানে স্তর ভাইয়া, স্তর স্তর। যোজনী শেল মানে শেষ শক্তি স্তর, এখানে সেটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। ডি ব্লক মৌল গলনাঙ্কের লেখচিত্র। ও যদি কারো প্রশ্ন আসে যে ভাইয়া কেন গলনাঙ্ক দেখাইতেছেন, কেন স্ফুটনাঙ্ক দেখাইতেছেন না আর কি। এই ডি ব্লক মৌলে সবাই ধাতু না? তো সবাই যদি ধাতু হয়, তাহলে ধাতুর ক্ষেত্রে তুমি কি কোনোদিন দেখছো বাস্তব জীবনে ধাতুরে কখনো ফুটাইতে হয়েছে, বাষ্প করতে হয়েছে? কখনো সেটা করতে হয় না। ধাতুরে সর্বোচ্চ আমাদের কি করতে হয়, সর্বোচ্চ আমাদের গলাইতে হয়। তো যেহেতু ধাতুরে সর্বোচ্চ গলাইতে হয়, সেহেতু হইতেছে ধাতুর আমরা কি পড়ি, গলনাঙ্ক পড়ি। মানে ধাতুর স্ফুটনাঙ্ক পড়াটা আসলে রেলেভেন্ট না আর কি, বুঝছো? তো আমরা এই বরাবর নিলাম হইতেছে টিএম মানে মেল্টিং টেম্পারেচার, আর এই বরাবর নিব হইতেছে ডি ব্লক এলিমেন্টস। তো আমি আগে তোমাদেরকে গ্রাফটা দেখাই দিই, গ্রাফটা কেমন, তারপরে তোমাদেরকে বলবো কারণ কি। সবাই আমার সাথে সাথে এঁকে নিও। স্ক্যান্ডিয়াম,
টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার। 1 2 3 4 5 6 7 8 9 10। ঝটপট এমনি কেন? স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, তারপর হতেছে ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই তোমাদের কাছে কি মনে হয় না যে এই যে মানুষটা, এই মানুষটা তো ধৈর্য নিয়ে কেমনে আছে? আমাকে নিয়ে তোমরা মাঝে মধ্যে এইগুলো বলো না? বন্ধুদের সঙ্গে যখন আলোচনা হয় তখন কি একবারও মনে হয় না শাওন ভাইয়ের এত ধৈর্য, এইগুলো নিয়েও ডিল করে আর কি? বলা উচিত তোমাদের, মাঝে মধ্যে আমাকে নিয়ে পজিটিভ কথাগুলো বলবা, বুঝছো? যে এই মানুষের এত ধৈর্য, আরো সব তো তোমাদেরকে দেখায় না আর কি। অনেকের ইনবক্সে এরকম বলেছে, ভাইয়া ও আমাকে নিয়ে যে গেমটা খেললো সেই গেমটা তো আসলে প্লে স্টোরে খুঁজে পাইলাম না। So, আমি মাঝে মধ্যে কমেন্ট করি যে হ্যাঁ ঠিক আছে, তোমারও যে আসলে তোমাকে যে পিটানটা দেওয়া উচিত সেটাও প্লে স্টোরে এরকম কোনো গেম খুঁজে পাওয়া যাবে না। মানে বয়স হলো শুক্রে শুক্রে 8 দিন হয়েছে, সে বলে যে ভাই ও আমাকে যে গেমটা খেললো আমাকে নিয়ে, সেটা তো প্লে স্টোরে সেই গেমটা নেই। তাই আমি বললাম ভাইয়া তুমি তো প্লে স্টোরের বাইরে গিয়ে প্রেম করতে গেছো, তুমি তো প্লে স্টোরের মধ্যে থাকো নাই। ওকে, সো এই হচ্ছে আমাদের ডি ব্লক মূল্য, প্রথম যে ডি ব্লক মূল্য আর কি। প্রথম যে অনেকে চিন্তা করছে এই লোকটা নিজের ঢোল নিজে পিটায়, আরে ভাই নিজের ঢোল আরেকজনকে পিটাইতে দিলে তো ফাটাই দেবে। তো নিজের ঢোল আস্তে আস্তে নিজে নিজেই পিটাই, তাই না? তাইতে ভালো। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি তোমাদেরকে এখন ব্যাখ্যা দিব যে কেন আসলে গ্রাফটা এরকম উপরে উঠে নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার কেন নিচে নামছে, মানে কেন আসলে এদের মুড সুইং হয়েছে। এই মুড সুইং হওয়ার কারণ কি? দেখো উঠছে, তো উঠবো তো উঠবা, দেখো পুরোটাই উঠা উচিত ছিল, আবার কেন কমে গেছে? এই মুড সুইং এর কারণটা আমি বলবো, বাট বলো তো ভাই, এন্ড অফ দ্য ডে এই মুড সুইং এর কারণ দরকার নাকি মুড সুইং এর কি বলে এই উদাহরণটা দরকার? মানে তোমাদের আসলে কি লাগবে বলো তো? তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হইতেছে এইটা মনে রাখা, গলনাঙ্ক হচ্ছে স্ক্যান্ডিয়াম থেকে কার বেশি, টাইটেনিয়াম বেশি, টাইটেনিয়াম থেকে কার বেশি, ভ্যানাডিয়ামের বেশি। তোমাদের এইটুকু মুখস্থ রাখা লাগবে, পুরোটা একবারে তো কখনো আসে না। তারপরে হচ্ছে তোমাদেরকে এটা মনে রাখা লাগবে, সেটা হচ্ছে ভ্যানাডিয়ামের বেশি আবার কার থেকে, ক্রোমিয়াম থেকে। ক্রোমিয়ামের কার থেকে বেশি, ম্যাঙ্গানিজ থেকে। তোমাদের এইটুকু মনে রাখা লাগবে। এরপরে এখানে আয়রনের বেশি কার থেকে, কোবাল্ট থেকে। কোবাল্টের বেশি কার থেকে, নিকেল থেকে। নিকেলের বেশি কার থেকে, কপার থেকে। কপারের বেশি কার থেকে, জিঙ্ক থেকে। তোমাদের হচ্ছে এই যে তিনটা আলাদা আলাদা খন্ড দেখাইছি না, এই তিনটা আলাদা আলাদা খন্ড মুখস্থ করা লাগবে। তো আমি তোমাদেরকে এখন বুঝাই দিব যে এরকম কেন হয়। কেউ যদি আগামী 5 মিনিট আমার কথাগুলো নাও শুনে, সে যদি ঠাডা এটা মুখস্থ করতে পারে তাহলে কোনো সমস্যা নাই, বুঝছো? দিন শেষে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এই উদাহরণগুলো মনে রাখা। চলো আমরা কারণটা ব্যাখ্যা করি যে কেন এমনটা হয়। সেটা হচ্ছে যে এই যে সবাই তো ধাতু, এবং তোমাদেরকে গ্রুপ 1 পড়ানোর সময় আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে যখন কোন একটা ধাতুর গলনাঙ্ক তুমি ডিল করবা তখন আমাদেরকে একটা ধর্ম নিয়ে কথা বলতে হবে। সেই ধর্মটা হচ্ছে ধাতব বন্ধন। মনে আছে? যার ধাতব বন্ধন যত শক্তিশালী তার গলনাঙ্ক তত বেশি। তাহলে এই যে স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়াম, যেহেতু টাইটেনিয়ামের গলনাঙ্ক বেশি, তার মানে টাইটেনিয়ামের ধাতব বন্ধন বেশি শক্তিশালী। টাইটেনিয়াম থেকে ভ্যানাডিয়ামটা বেশি শক্তিশালী, ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়াম একটু কম শক্তিশালী, ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজ আরো কম শক্তিশালী। তাহলে আশা করি মনে থাকা উচিত যে এরা যেহেতু সবাই ধাতু, এদের গলনাঙ্ক বেশি কম এটা ডিপেন্ড করে ধাতব বন্ধনের উপরে। যার ধাতব বন্ধন শক্তিশালী তার গলনাঙ্ক বেশি হবে। এখন ধাতব বন্ধন কার শক্তিশালী হবে? যার ধাতব বন্ধনে ইলেকট্রনের সংখ্যা বেশি। যার ধাতব বন্ধনে ইলেকট্রনের সংখ্যা বেশি হবে তার ধাতব বন্ধন বেশি শক্তিশালী হবে। ওকে, চলো দেখি। তাহলে আমাকে দেখতে হবে যে স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়ামের ধাতব বন্ধন ইলেকট্রন বেশি, টাইটেনিয়াম থেকে ভ্যানাডিয়ামের ধাতব বন্ধন ইলেকট্রন বেশি, ভ্যানাডিয়াম থেকে ক্রোমিয়ামের ধাতব বন্ধন ইলেকট্রনের সংখ্যা একটু কম, ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজের আরো কম। এটুকু মোটামুটি জেনে গেছে, এখন একটু একটু করে দেখায়। আচ্ছা, এর ইলেকট্রন বিন্যাস কত? এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এইটা, 4s2 3d1, তাই না? এই মনে আছে? 4s2 3d1।
এখন এস এর যে দুইটা আছে সেই দুইটা কিন্তু জোড় অবস্থায় আছে। এস এর দুইটা ইলেকট্রন একই অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, দেখো এই যে এস এর একই অরবিটালে দুইটা ইলেকট্রন আছে, ওই দুইটা ইলেকট্রন অরবিটালেই স্থিতিশীল। তো ওই ইলেকট্রন দুটো বলতেছে না বাবা তুমি আমার ডাকাডাকি করতেছো, আমি যাবো না, আমি আমি আমার মতো করে সুখে আছি, আমি সুখেই থাকবো। সো 4s2 না ওইখান থেকে বেরই হয় না, অরবিটালেই থাকে। তাহলে ইলেকট্রন বের হয় কোনটা? শুধু ডি এর একটা। তাহলে বুঝতে পারছো স্ক্যান্ডিয়ামের ধাতব বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটা। কি বলছি ভাইয়া, এস এর যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন অরবিটালে স্থিতিশীল। তো সেই দুইটা ইলেকট্রন অরবিটালে যদি স্থিতিশীল থাকে তাহলে ওরা ওই অরবিটাল থেকে বের হয় না, বের হয় শুধু কোনটা? 3d এর একটা। টাইটেনিয়াম দেখি চলো, এটা হচ্ছে 4s2 3d2। 4s এর দুইটা কিন্তু একটা অরবিটালে আছে, তার মানে সেই অরবিটালে স্থিতিশীল আছে। কিন্তু ডি এর উপরে যে দুইটা আছে সেই দুইটা তো একটা অরবিটালে নাই, ডি অরবিটাল মোট 5টা, তো দুইটা আলাদা আলাদা অরবিটালে থাকে। তার মানে ডি এর যে দুইটা সেই দুইটা হচ্ছে বিজোড় আছে, ওরা ধাতব বন্ধনের অংশ নেয়। তার মানে এই টাইটেনিয়ামে ধাতব বন্ধনকারী অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা হচ্ছে দুইটা। এই জন্যই কিন্তু স্ক্যান্ডিয়াম থেকে টাইটেনিয়াম বাড়ছে। এই কাঁচা বাচ্চারা বুঝিয়ে আছো সবাই? প্রশ্ন হচ্ছে টাইটেনিয়াম থেকে ভ্যানাডিয়ামেরটা আসলে কেন হচ্ছে বেশি হয়েছে। ভ্যানাডিয়াম দেখো এর ইলেকট্রন বিন্যাস হতেছে এটা 4s2 3d3। 4s এর দুইটা কি অবস্থায় আছে? জোড়া অবস্থায় আছে, সেই দুটো বের হইতে চায় না। সেই দুটো বলে যে আমি আমার অরবিটালে স্থিতিশীল আছে, আমি বের হব না ভাই, আমি ধাতব বন্ধনে যাব না, তুমি আমার ডাকলে কি হবে, আমি ধাতব বন্ধনে যাব না, আমি আমার মতো সুখে শান্তিতে ঘরে বসবাস করছি। কিন্তু ডি এর যে তিনটা সেই তিনটা তো ভিন্ন তিনটা অরবিটাল আছে, বিজোড় আছে, ওই যে বিজোড় যে তিনটা আছে সেই তিনটা হইতেছে বের হইতেছে। এবার আসি ক্রোমিয়াম কেন কমে গেল, চলো দেখি। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হইতেছে এইটা 4s1 3d5। ওকে সবাই ওইটুকু লিখে নাও, ক্রোমিয়াম পর্যন্ত আসো। আচ্ছা আমাকে একজনের নাম, তার নাম হতেছে, নাম দিয়ে কি হবে বলতেছে যে আইফোন কি টাইটেনিয়াম দিয়ে বানায়? হ্যাঁ, আইফোনের যে বডি, মেটাল বডি, সেটা হতেছে টাইটেনিয়াম দিয়ে বানায়। শুধু আইফোন না, ওই রকেটের বডি হচ্ছে টাইটেনিয়াম দিয়ে বানায়। খুবই এক্সপেন্সিভ এবং খুবই ভালো একটা মেটাল টাইটেনিয়াম। ক্রোমিয়ামের ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে বুঝো, দেখো যেটা কিন্তু অরবিটাল সেটা কিন্তু হতেছে অরবিটালে যেটা স্থিতিশীল সেটা কিন্তু বের হবে না। এখন ক্রোমিয়ামের ক্ষেত্রে এই যে ডিতে যে 5 আছে, মনে আছে যে ডিতে 5 আছে, ডিতে 5 কেন যায়? কারণ স্থিতিশীল হওয়ার জন্যই যায়। ডিতে অরবিটাল হচ্ছে 5টা, 5টা অরবিটালে যদি 5টা ইলেকট্রন থাকে তাহলে সেটা কি হয়? স্থিতিশীল হয় না, মনে আছে? যে এই জন্যই কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস বাকিদের থেকে একটু ব্যতিক্রম ছিল। এই জন্যই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস বাকিদের থেকে একটু ব্যতিক্রম ছিল। কারণ কি? এই যে ডিতে 5টা গেলে অর্ধপূর্ণ হয়, অর্ধপূর্ণ মানে হতেছে স্থিতিশীল হয়। তাহলে ডি এর 5 ওরার মতো স্থিতিশীল আছে। ডি বলে যে বাবা আমি অর্ধপূর্ণ আছি, আমি বের হব না, আমাকে সুখে শান্তিতে তুমি থাকতে দাও। তাহলে এখান থেকে বের হয় শুধু 4s এর একটা। এই যে 3 থেকে 1 কমে গেল না, এই জন্য ধাতব বন্ধনে ইলেকট্রন কমে গেছে। কমে গেছে মানে হতেছে ইলেকট্রন বিন্যাসে ওই গলনাঙ্ক কমে গেছে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে কি হয়? এখানে হইতেছে 4s2, এখানে হইতেছে 3d5। দেখো এই যে এস এর দুইটা ইলেকট্রন জোড়া অবস্থায় আছে, বুঝো যে এস এর দুইটা ইলেকট্রন জোড়া অবস্থায় আছে, তারা বের হইতে চায় না। ডি এর যে 5টা ইলেকট্রন আছে সেই ডি এর 5টা কিন্তু অর্ধপূর্ণ আছে। তাহলে এস এর দুইটা আছে হচ্ছে জোড়া অবস্থায় এবং ডি এর 5টা আছে অর্ধপূর্ণ অবস্থায়। তাহলে এস এর দুইটা জোড়া অবস্থায় মানে সেখান থেকে বের হবে না, ডি এর 5টা অর্ধপূর্ণ সেখান থেকে বের হবে না। অর্থাৎ এখানে ধাতব বন্ধনে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 0। তাহলে বুঝতে পারছো যে এইখানে বাড়ছে, এখানে আবার কমছে, এই জন্য গলনাঙ্ক বাড়ছে, এখানে আবার গলনাঙ্ক কমছে। তাহলে আবার শুরু থেকে বলি, সেটা হতেছে এইটা যে স্ক্যান্ডিয়াম 4s2 3d1। সো এস এর দুইটা জোড়া এখান থেকে বের হয় না, ডি এর একটা বের হয়, এই জন্য ধাতব বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন একটা। ওকে, 4s2 3d2, এস এর দুইটা জোড়া অবস্থায় আছে, স্থিতিশীল আছে, বের হয় না। বের হয় কোনটা? ডি এর যে দুইটা সেই দুইটা বিজোড় অবস্থায় আছে সেটা বের হয়, এই যে দুইটা বের হলো। 4s2 3d3, 4s এর 2 এই দুইটা আছে হচ্ছে জিরো অবস্থায়, জোড় অবস্থায়, মানে একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকলে জোড় থাকে না। সো একটা অরবিটালে দুইটা ইলেকট্রন থাকলে জোড় থাকে মানে সেটা বের হয় না, বের হয় 3d3। 4s on 3d5, এই d5 হচ্ছে অর্ধপূর্ণ আছে, 5টা অরবিটাল 5টা ইলেকট্রন আছে। তাহলে 5টা অরবিটাল 5টা ইলেকট্রন যদি থাকে তাহলে এখানে কি হবে? বের হবে না, এই এস এর একটা বের হয়। ম্যাঙ্গানিজের 4s2 3d5।
সো 4s2 3d5 যদি হয়, সো s2 জোড়া অবস্থায় আছে, এই জন্য সেটা হচ্ছে স্থিতিশীল। d5 অর্ধপূর্ণ অবস্থায় আছে, সেটা হচ্ছে দ্বারা স্থিতিশীল। এই জন্য কই থেকে বের হয়? 0 থেকে বের হয়, মানে কোনো ইলেকট্রন যায় না। এবারে সে আয়রন। আয়রন হতেছে (4s2 3d6). তোমরা কি বলতে পারবা যে আয়রনের কতগুলো ইলেকট্রন বের হইতে পারে? আয়রনের ইলেকট্রন বের হইতে পারে 4টা। ধাতব বন্ধনে অংশ নেয় ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4। এখন অনেকের মনে হইতে পারে যে ভাইয়া কেমনে 4 হয়, এটা বুঝাই দেন। আমি জানি এটা অনেকেই বুঝো নাই 4 কেমনে হয়। দেখো ডি এর উপরে যে 6 থাকে, ধরো ডি এর উপরে 6, এত ঠিক কেন হলো? সো ডিতে মোট অরবিটাল কয়টা? অরবিটাল তো মোট 5টা, তাই না? এই যে 1 2 3 4 5, 6টা কিভাবে থাকবে না? 1 2 3 4 5 6। তাহলে দেখো এখানে মোট বিজোড় ইলেকট্রন কয়টা থাকে? 1 2 3 4টা থাকে। সো যখন ডি এর উপরে 6 থাকে তাহলে বিজোড় থাকে 4টা, এই জন্য 4টা হচ্ছে বের হয়। তারপর হচ্ছে এখানে কোবাল্ট 4s2 3d7। ডি যখন 7 হয় তখন কি হয় দেখো, d7, ডিতে অরবিটাল কয়টা? 5টা, কিন্তু ইলেকট্রন কয়টা? 7টা। হুন্ডের নিয়ম ফলো করবে, তাই না? ফলো করে দেখো এখানে বিজোড় কয়টা? জোড়গুলো তো স্থিতিশীল থাকে, বিজোড় হইতেছে 1 2 3টা, তার মানে এখানে হচ্ছে 3টা। তারপরে বুঝতে পারছো 4s2 এখানে হবে 3d8, এখানে আবার 2টা নেমে যাবে। কপার কি হবে? 4s1 3d10। সো 3d10, এই 10 তো আর বের হবে না, 10 তো স্থিতিশীল আছে, তাহলে এখানে একটা বের হবে। আর জিঙ্ক হইতেছে 4s2 3d10, এখানে শূন্যটা। আশা করি এবার বুঝে গেছো। আর এই ব্যাখ্যাটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হইতেছে উদাহরণগুলো মনে রাখা। সবাই একটু লিখে নাও, লিখে হলে ডান লিখো, তারপরে তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছে। ডান। এবার আমি জানি আমার কোমলমতি শিক্ষার্থীদের কিছু প্রশ্ন যাচ্ছে হৃদয়ে। সেই প্রশ্ন হইতেছে ভাইয়া, এই যে স্ক্যান্ডিয়ামও ইলেকট্রন একটা, ক্রোমিয়ামও একটা, তাহলে এদের কি গলনাঙ্ক সমান কিনা? উত্তর হচ্ছে না। বা ম্যাঙ্গানিসের শূন্যটা আর জিঙ্কের শূন্যটা, তাহলে এদের গলনাঙ্ক সমান কিনা? এদের গলনাঙ্ক সমান না। একটু মনোযোগ দিয়ে শোনো কেন সমান না। আমি এখানে যে নিয়মটা তোমাদের দেখাইছি, সেই নিয়মটা আসলে একেবারে অ্যাবসোলিউট কোনো নিয়ম না, সেই নিয়মটা একেবারে কংক্রিট কোনো নিয়ম না। আমার নিয়মটা যে কংক্রিট নিয়ম না সেটা তুমি বুঝতে পারবা, সেটা হইতেছে এইটা। দেখো তো ম্যাঙ্গানিজে, ম্যাঙ্গানিজে খেয়াল করো, এখানে ধাতব বন্ধনে আমি দেখাইছি অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা 0। যদি 0 হয় তাহলে ম্যাঙ্গানিজ তো আসলে ধাতব বন্ধন হওয়ারই কথা না, তাই না? বুঝো কিনা? আমি যে নিয়মটা দেখাইছি সেটা যে পুরোপুরি ঠিক না সেটা বোঝাচ্ছি। যে ম্যাঙ্গানিজে আমি দেখাইছি ধাতব বন্ধনে অংশ নেওয়া ইলেকট্রন 0, জিঙ্কেও 0, তাহলে ভাই ম্যাঙ্গানিজ তো আসলে ধাতু হওয়ারই কথা না। আমি আসলে যে একেবারে বের হয় না তা না, আমরা পারস্পরিক তুলনা করতে পারি এই নিয়মটা দিয়ে। তুমি এখানে D5 অর্ধপূর্ণ বলে দেখাইছো যে D5 থেকে ইলেকট্রন বের হয় না, এখানে D10 পরিপূর্ণ হয়ে দেখাইছো ইলেকট্রন বের হয় না, সো দুটো শর্ত তো ভিন্ন। আসলে যদি বের না হইতো তাহলে ম্যাঙ্গানিজ তো ধাতুই হওয়ার কথা ছিল না, জিঙ্ক তো ধাতুই হওয়ার কথা ছিল না। তো আসলে এখানে যে নিয়মটা দেখানো হয়েছে সেই নিয়মটা হচ্ছে পারস্পরিক তুলনা করা যায়। সো এই তিনটার মধ্যে তুলনা করা যায়, বাট এই স্ক্যান্ডিয়ামের সাথে ক্রোমিয়ামের তুলনা করা যাবে না এই নিয়মে, এবং এটা পরীক্ষায় আসেও না আসলে। আবার ধরো এইখানকার এই আয়রনের সাথে তুমি এই ভ্যানাডিয়ামের তুলনা করতে পারবা না, সেই তুলনা করাটা আসলে পরীক্ষায় আসেও না। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। আমরা দেখলাম ডি ব্লক মৌলের গলনাঙ্ক। ওকে, এরপরে দাঁড়াও তোমাদেরকে কিছু প্রশ্ন সলভ করি, দেখি প্রশ্নগুলো তোমরা বুঝো কিনা। ওকে, এই প্রশ্নটা লিখে নাও। রুবাইয়া জাহান একটা প্রশ্ন করছে, বলছে ভাইয়া গলনাঙ্ক কি মুখস্থ করতে হবে? না, একটারও মুখস্থ করা লাগবে না এইগুলার, শুধু কার থেকে কে বড় কার থেকে কে ছোট এটুকু মনে রাখলে হইতেছে। প্রশ্ন লিখো।
প্রশ্নটা হচ্ছে, প্রশ্ন কি লেখা হয়েছে? পর্যায় সারণীতে কয়টি ডি ব্লক মৌল আছে? এই প্রথম প্রশ্নের উত্তর কত? প্রথম প্রশ্নের উত্তর হতেছে 41টি। দেখছো, ইজি পিজি লেমন স্কুইজি প্রশ্ন। এ হচ্ছে একটুকু আনসার। কয়টা মৌল আছে? 41টা মৌল আছে। তারপর হচ্ছে এই শ্রেণীর প্রথম এবং শেষ মৌল দুটির নাম, সংকেত এবং পারমাণবিক সংখ্যা লিখো। এই প্রথমটাকে, প্রথমটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, তাই না? কোথায় লিখবো? এভাবে লিখি, স্ক্যান্ডিয়াম, এবং এর প্রতীক কি? এটা। পারমাণবিক সংখ্যা কত? 21, তাই না? আর শেষটা হচ্ছে অনেকে প্যারা খাবা, শেষটা হচ্ছে কপারনিসিয়াম। কপারনিসিয়াম, এবং এটার প্রতীক হতেছে CN, আর এটার হচ্ছে 112। তো মনে রেখো সবাই। এটা কোথায় আসছিল? বুয়েট 19-20, বুয়েট 2-3। জেনে রাখলো আর কি প্রথমটা আর শেষটা কি ছিল। ওকে, তাহলে প্রথম ডি ব্লক মৌল হতেছে কপারনিসিয়াম, আর শেষটা, প্রথমটা হতেছে স্ক্যান্ডিয়াম, শেষটা হতেছে কপারনিসিয়াম। একজন বলছে যে জিঙ্ক কেন হইলো না? আরে জিঙ্ক তো বাচ্চা বলাবেন। জিঙ্ক কত নাম্বার? জিঙ্ক হচ্ছে 30 নাম্বার। আমাদের তো অনেক দূর পর্যন্ত হচ্ছে আছে। জিঙ্ক হচ্ছে চতুর্থ পর্যায়ের শেষ, কি বলে হতেছে। তারপরে তোমাদেরকে আরো একটা প্রশ্ন দেখায় আসি, দাঁড়াও। ওকে, এবার সবাই একটু লিখে নাও টাইটেল, অবস্থান্তর মৌল। এটাকে ইংলিশে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। এতে বইটা 10 নাম্বার আসছিল, 10 মার্কসের আনসার। অবস্থান্তর মৌল, এটাকে বলা হয় ট্রানজিশন এলিমেন্ট। আমরা এই যে একটা স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্টকে হবে তোমাদেরকে দেখাবো যে সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না। এই স্টেটমেন্টটা তোমাদের পরিচিত না? আমি বিশ্বাস করি স্টেটমেন্ট তোমাদের পরিচিত, যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। খুবই বিখ্যাত একটা স্টেটমেন্ট। এখন এটা কেন বলা হয় আর কি, আগে দেখি অবস্থান্তর মৌলের ডেফিনেশন কি। ডেফিনেশন হতেছে, অবস্থান্তর মৌল কাকে বলে আর কি, সংজ্ঞা হতেছে যে যেসব মৌলের স্টেবল আয়নে কি থাকবে, D1 থাকবে অথবা D9 থাকবে। সো D1 থেকে 9 থাকে, ওদেরকে আমরা কি বলি? ওদেরকে আমরা বলি হইতেছে অবস্থান্তর মৌল। তাহলে আমরা কি বলতেছি ভাইয়া, যেসব মৌলের স্টেবল আয়নে, মানে স্টেবল আয়ন মানে যে আয়নটা প্রকৃতিতে বেশি স্থিতিশীল থাকে, যে আয়নের যৌগের সংখ্যা বেশি, তাহলে যেসব মৌলের স্টেবল আয়নে কি থাকে, D1 to 9 থাকে। তার মানে বুঝতেই পারছো যে অবস্থান্তর মৌল, এটা অবস্থান্তর মৌলের ডেফিনেশন। সেই অবস্থান্তর মৌলের মধ্যে ডি অরবিটাল ওয়ালা আছে। সো ডি অরবিটাল ওয়ালা যেহেতু আছে, তার মানে অবস্থান্তর মৌলগুলো অবভিয়াসলি ডি ব্লক মৌল হবে। আবারও বলতেছি, অবস্থান্তর মৌল হতেছে অবশ্যই ডি ব্লক মৌল হতে বাধ্য, কারণ আমি তুমি লিখে দিছো D1 থেকে 9। এখন আমরা কয়েকটা চেক করে দেখো। প্রথমে চেক করবো হতেছে স্ক্যান্ডিয়াম। ইলেকট্রন বিন্যাস কত? ইলেকট্রন বিন্যাস হইতেছে আর্গন মানে 18, আর তারপর হচ্ছে 4s2 3d1। এটা স্ক্যান্ডিয়ামের নরমাল ইলেকট্রন বিন্যাস। আচ্ছা বলো তো ভাই, স্ক্যান্ডিয়ামের কোন আয়নটা বেশি স্থিতিশীল? তুমি স্ক্যান্ডিয়ামকে কোন আয়ন হিসাবে প্রকৃতিতে সব থেকে বেশি দেখো? আমি দেখি স্ক্যান্ডিয়াম 3+। এটা স্ক্যান্ডিয়ামের সব থেকে স্টেবল আয়ন। এখন কোনটা স্টেবল নাকি কোনটা স্টেবল না, এটা তোমাকে আসলে জানতে হবে, বুঝছো? না জেনে বলা যাবে না যে কোনটা বেশি স্থিতিশীল। তাহলে স্ক্যান্ডিয়াম সব থেকে স্টেবল ভার্সন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। তো সেখান থেকে ইলেকট্রন বিন্যাস কি হবে? এখানে আর্গন, তারপরে 4s0 3do0। এই যে s থেকে দুইটা গেছে, d থেকে একটা গেছে।
আমাদের শর্ত কি ছিল? ডি 1 হবে, না হয় ডি 1 2 3 4 5 9 পর্যন্ত হবে, 0 হওয়া যাবে না। তাহলে আমি বলতে পারি স্ক্যান্ডিয়াম ডেফিনেটলি একটা ডি ব্লক মৌল, কিন্তু স্ক্যান্ডিয়াম কি মৌল না? অবস্থান্তর মৌল না। ওকে, সো আমরা বলতে পারি স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল, কিন্তু কি না? কিন্তু অবস্থান্তর না। ওকে, আমরা তিনটা মোট তোমাদেরকে চেক করে দেখাচ্ছি, তিনটা না চারটা। এবার আসি ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ হচ্ছে 25। চেষ্টা করবা যে হইতেছে ইলেকট্রন বিন্যাসগুলো খুব তাড়াতাড়ি তুমি যেন লিখতে পারো। ইলেকট্রন বিন্যাস তোমার যেন হইতেছে খুব বেশি প্যারা না হয়, এটা বেশি প্র্যাকটিস করতে করতে হবে। ম্যাঙ্গানিজ কত? আর্গন মানে 18 লেখা হয়ে গেছে, 4s2 3d হইতেছে 5। আচ্ছা, ম্যাঙ্গানিজের সব থেকে স্টেবল আয়ন কোনটা তোমরা হয়তো জানো না, আমি বলে দিচ্ছি। ম্যাঙ্গানিজের সব থেকে স্টেবল আয়ন হইতেছে Mn2+। কোন মৌলে, যদি কোনো একটা মৌলে এমন হয় যে একাধিক জারণ মান দেখায়, তো একাধিক জারণ মান যারা দেখায় তাদের মধ্যে আসলে কোনটা স্থিতিশীল হয়, এটা তুমি যদি না জানো বলাটা টাফ। তো আমি বলে দিচ্ছি এখন, এগুলো জেনে না যেগুলো আমি বলে দিচ্ছি, বাকিগুলো সামনে আসবে। যেমন ওইখানকার 3+, এইখানকার হচ্ছে 2+। মানে ধরো আমি অনেকগুলো জামা আমার আছে, তো শাওন ভাই কোন জামাটা পড়তে পছন্দ করো? তোমরা তো শাওন ভাইয়ের এক গেঞ্জিতেই দেখো সবসময়। আমি কোনটা পড়তে পছন্দ করি সেটা তো আসলে তোমাকে দেখতে হবে, তাইলে আমি বেশিরভাগ সময় কোনটা পড়ে যাই, তাই না? তো যেটা বেশি পড়ি সেটা আমার বেশি পছন্দ। তো ফ্যাক্ট হচ্ছে তুমি যদি আগে থেকে না জানো যে আমি কোনটা বেশি পড়ি, বলা তো যাবে না। এই জন্য জানতে হয় যে কোনটা বেশি স্থিতিশীল, অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। তাহলে এখানে আর্গন যদি সে 2টা ইলেকট্রন ছাড়ে, কই থেকে ছাড়বে? 3d থেকে ছাড়বে না, কিন্তু 4s থেকে ছাড়বে। 4s0 3d5। যারা এটা জানো না বলে দিচ্ছি, ইলেকট্রন ছাড়লে সবসময় বহিস্থ শক্তি স্তর থেকে ছাড়ে। বহিস্থ মানে যেটা বাইরে আছে। বাইরে কি আছে? 4s বাইরে আছে। তাহলে দেখো তো আমাদের শর্ত ছিল কি? শর্ত ছিল স্থিতিশীল আয়নে ডি 1 থেকে 9 থাকে। এখানে 1 থেকে 9 তো আছে, ডি 5 আছে। তার মানে কি হবে? আমি বলতে পারি ছেড়ে দিচ্ছে এই যে ম্যাঙ্গানিজ ডি ব্লক ও অবস্থান্তর উভয়। বোথ। তাহলে একটা পাইলাম শুধু ডি ব্লক, অবস্থান্তর না। একটা পাইলাম অবস্থান্তর ডি ব্লক, দুইটাই আর কি। আচ্ছা, সুবহানা বলছে ভাই ইলেকট্রন বিন্যাস লেখার সময় এক্সামেও কি আর্গন লেখা যাবে? আয় হায়, এখন বড় হয়ে গেছে, এখন এভাবেই লিখবে তুমি। আয়রন এখন এটাই লেখা হচ্ছে স্মার্ট নিয়ম, দেখবো অনেক বইতে এভাবে লেখা থাকে। 4s2 3d হচ্ছে 6। শুরু থেকে লিখতে তো অনেক সময় লাগে, সময় বাঁচানোর জন্য হচ্ছে আমরা এভাবে লিখি। এরপরে আসি আয়রনের সব থেকে স্টেবল আয়ন কোটা? আয়রন 3+। কেন? শাওন ভাই বলছে এখন থেকে মুখস্থ করো। সুদীপ্ত বসু সংঘ বলছে যে 4s1 হবে না, না 4s1 হবে না, 4s0 হবে। দুইটা ছাড়ছে না, 4s থেকে দুইটা ছাড়বে। তো কিছুক্ষণ আগে অন্য পড়াবে না, অন্য কি পড়াইছে? অন্য কিছু পড়ায় না, এটাই পড়াইছে। আচ্ছা, এই 3+ যদি হয় সেই ইলেকট্রন কই থেকে প্রথমে ছাড়বে? ইলেকট্রন ছাড়বে 4s থেকে। দেখো 4s থেকে সেই ইলেকট্রন ছাড়লো আগে, তারপরে ডি থেকে ছাড়লো। আগে ছাড়বে বহিস্থ শক্তি স্তর থেকে, তারপরে ছাড়বে হইতেছে। আচ্ছা, ইকরা বলছে আর্গন কেন দিল? আচ্ছা, তোমরা যারা টের পাচ্ছ না আর্গন কেন দিছি, আর্গন দিছি ইলেকট্রন বিন্যাসটাকে সংক্ষেপে লেখার জন্য। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস লেখার একটা মডার্ন নিয়ম, যে তুমি পুরো ইলেকট্রন বিন্যাসটা লেখা তো অনেক খ্যাত লাগে, অনেক বড় হয়ে গেছে এখন, 1s 2s 2p 3 6 সবাই জানে। তো ওইটা ছোট করে লেখার জন্য, সংক্ষেপে লেখার জন্য তুমি যার ইলেকট্রন বিন্যাস লিখবা তার ইমিডিয়েট আগের যে নিষ্ক্রিয় মৌল ওটা লিখে দিলেও হয়। যাদের বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই, বই কেমন কি আছে সেটা জানোও না, তারা একটু বইটা খুলে দেখো, দেখবা বইতে এভাবে লেখা আছে। বুঝতে পারছো? তো এটা এমন না যে শাওন ভাইয়া বানাইছে, এটা শাওন ভাইয়ের বই থেকে নিচ্ছে। এটা লিখাতে দোষের কিছু নাই, এটা লিখাতে নাম্বার কাটবে না, এটা লিখাতে ভালো। বড় তোমাদের যারা আসলে বুঝো নাই, সমস্যা নেই, একটু বইয়ের সাথে একটু দেখা সাক্ষাৎ করো আর কি। মাঝে মধ্যে তো একটা অপরিচিত জায়গায় আমরা রিফ্রেশমেন্টের জন্য যাই, তাই না? তো একটু মাঝে মধ্যে বইয়ের মধ্যে ঘুরো, রিফ্রেশমেন্ট হবে, দেখবা অপরিচিত জায়গা দেখো কেমন লাগে আর কি।
তো ওই যে একটা ছেলের একটা ভিডিও দেখতাম আর কি কিছুদিন আগে। ওই ছেলেটার নাম হইতেছে আকিল নাম। তোমরা দেখছো কিনা, মানে খুবই গোলুমলু সুন্দর কিউট একটা ছেলে। তো ভিডিও এরকম দেয় যে কি বলে, একটু জুসটা একটু খেয়ে দেখি তো কেমন লাগে, ও সো ইয়াম্মি। তোমরা কি এই ভিডিও দেখছো? আমি দেখছি আর কি। তারপরে একটা ভিডিও দেখছি এরকম, ছেলেটা তুমি না দেখলে হয়তো বুঝবা না, মজাটা পাবা না যারা দেখছো আর কি। তারপরে হচ্ছে একটা ভিডিও দেখছি এরকম যে গরম পড়লে আমি জুসটা আবার একটু বেশি খাই, একটু খেয়ে দেখি তো কেমন লাগে। তখন হচ্ছে সে একটু জুস খেয়ে দেখে বলে যে ও সো ইয়াম্মি। হ্যাঁ, তো কি হয়েছে, কিছুদিন আগে ওর পেজটা হচ্ছে হ্যাক হয়েছে, বুঝছো? তোর পেজটা হ্যাক হয়েছে, সেটা আবার অন্য একটা পেজ থেকে পোস্ট করছে যে এই ছেলের পেজ হ্যাক হয়েছে। তো আমার দেখে একটু খারাপ লাগছে, ছেলেটা অনেক কিউট ছিল আর কি, ভালোই ভালোই লাগতো। তো সেইখানে আবার সবাই গিয়ে কমেন্ট করছে এরকম যে হ্যাকার বি লাইক, পেজটা একটু খেয়ে দেখি তো কেমন লাগে, ও সো ইয়াম্মি। তো তোমরা যারা বইয়ের সাথে কোনো সাক্ষাৎ সাক্ষাৎ নাই আর কি, তারা একটু মাঝে মধ্যে একটু বইলো যে বইটা একটু পড়ে দেখি তো কেমন লাগে, দেখবে ভালো লাগবে ভাই, ভালো লাগবে। তো এভাবে ইলেকট্রন বিন্যাস লেখাতে দোষের কিছু নাই। হ্যাঁ, দেখবে পড়াশোনা অনেক ইয়াম্মি, অনেক মজা লাগে আর কি। ওই ছেলের নাম হতেছে আকিল। আকিল নাম, এবং খুব মজার, খুব মজা লাগে ভিডিওটা আর কি। এখন দেখো, Fe3+ সব থেকে স্টেবল আয়ন, এবং সেখানে দিতে 1 থেকে 9 সেটা মিলে গেছে আর কি। তার মানে আমি বলতে পারি যে এটা আসলে বোথ, যে আয়রন হচ্ছে ডি ব্লক ও অবস্থান। ওর পেজটা যে কে হ্যাক করলো আল্লাহ জানে। আয়রন হচ্ছে ডি ব্লক এবং অবস্থান্তর উভয়। তাহলে তিনটার মধ্যে দুইটা পাইলাম, দুইটাই অবস্থান্তর এবং ডি ব্লক দুটোটাই হবে। আর একটা হইতেছে শুধু ডি ব্লক, অবস্থান্তর না। এবার আমরা একটু জিঙ্কটা চেক করি। জিঙ্ক, জিঙ্ক হচ্ছে 30, আর্গন মানে 18, 4s2 3d6 3d10। জিঙ্কের সব থেকে স্টেবল আয়ন কোনটা? জিঙ্কের সব থেকে স্টেবল হতেছে জিঙ্ক 2+। ওর ভিডিওটা আমি আমার আম্মুরে দেখাইছিলাম আর কি, বুঝছো? আমার আম্মু বলে যে ছেলেটার স্বাস্থ্য কত ভালো, তুই দিন দিন শুকাই যেতেছিস, এর স্বাস্থ্য কত সুন্দর। মানে আমার আম্মুর কাছে হচ্ছে মোটা হওয়া মানে হচ্ছে স্বাস্থ্য ভালো। আমার আম্মু না, ম্যাক্সিমাম বাঙালি আম্মুর এটা, যদি মোটা হয় তাহলে হচ্ছে স্বাস্থ্য ভালো, আর যদি চিকন হয় তাহলে স্বাস্থ্য ভালো না, কাবু। আমার আম্মু প্রায় বলে যদি কাবু হয়ে যেতেছিস, কেন, স্বাস্থ্য মাস্ত একটু ভালো হইলে ভালো লাগে দেখতে। তো জিঙ্ক 2+এ দেখো ডি এর উপরে 10 আছে, স্টেবল আয়নে ডি এর উপরে কি আছে? ডি এর উপরে হইতেছে 10 আছে, মানে সে কি না, সে হচ্ছে অবস্থান্তর না। সেটা কি, সেটা শুধু হইতেছে ডি ব্লক। ওকে, তাহলে আমি বলতে পারি জিঙ্ক ডি ব্লক মৌল, কিন্তু কি না, কিন্তু অবস্থান্তর না। তাহলে আমি তোমাদেরকে 4টা উদাহরণ দেখালাম, তার মধ্যে দেখো সবগুলো কিন্তু ডি ব্লক। এই যে এটাও ডি ব্লক, এটাও ডি ব্লক, এটাও ডি ব্লক, এটাও ডি ব্লক, সবাই ডি ব্লক। ডি ব্লক নিয়ে কারো কোনো সন্দেহ নাই, সবাই ডি ব্লক। কিন্তু সবাই অবস্থান্তর না, এটা অবস্থান্তর না, এটা বড় অবস্থান্তর, এটা বড় অবস্থান্তর। সো বুঝতেই পারছো, এটা হচ্ছে সেই বিখ্যাত স্টেটমেন্ট যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল না, কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল। সবাই কি এটা বুঝতে পারছো? এই ক্লিয়ার হয়েছে এটা? মনে আছে সকল খার খারক কিন্তু সকল খারক খার না, সকল রাসুল নবী কিন্তু সকল নবী রাসুল না। এটা তোমরা অনেকবার পড়ছো, বহুতবার পড়ছো। এই মনে আছে এগুলা? তো আশা করি বুঝতে পারছি। এবার তোমাদেরকে একটা প্রশ্ন দিব, সেই প্রশ্ন তোমরা ম্যাক্সিমাম ভুল আনসার করবা, তারপরে তোমাদের মধ্যে অনুশোচনা হবে যেমন ভুল করা উচিত হয় না। আচ্ছা, ক্লিয়ার 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 ক্লিয়ার, গুড। আমি জানি এটা 9-10-এও ছিল তোমাদের। আচ্ছা, তোমাদের একটা দেই, সেটা হতেছে যে সিরিজটা আমি লিখে দিয়েছিলাম, এই যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। আর এর নিচে আছে কি কি সেটা একটু বলে দিচ্ছি। এর নিচে তুমি এখানে পাবো হচ্ছে ইট্রিয়াম,
এখানে কি আছে তোমার জানার দরকারই নাই, তুমি এইখানে পাবা হইতেছে ক্যাডমিয়াম। এবার আমার বুদ্ধিমান কাঁচা বাচ্চারা বলো আমি এটা কেন লিখে দিচ্ছি। শর্টকাট টেকনিক হইতেছে এই যে তোমাদের যে হচ্ছে প্রথম ডি ব্লক মৌল লিখে দিছিলাম না 10টা, সেই 10টার মধ্যে প্রথমটা স্ক্যান্ডিয়াম এটা অবস্থান্তর না আর কি, এটা হচ্ছে শর্টকাট। যে প্রথমটা এটা অবস্থান্তর না, এই যে এটা অবস্থান্তর না, ওটার নিচে আছে ইট্রিয়াম, ইট্রিয়ামও অবস্থান্তর না, আর এখানকার জিঙ্ক অবস্থান্তর না, ক্যাডমিয়াম অবস্থান্তর না। একজন জিজ্ঞেস করছে ভাই Fe2+ হবে না, সাদমান না, আয়রনের স্টেবল আয়ন Fe3+, সাদমান Fe2+ অবস্থান্তর না। তাহলে এই কমেন্ট বক্স বলতেছে এই বক্সের মধ্যে মাঝখানে যেগুলো আছে সেগুলো সবই বোথ, এটা অবস্থান্তর, এটা ডি ব্লক সবই, আর পাশে যে দুইটা আছে সেগুলো হচ্ছে শুধু ডি ব্লক মৌল, এটা হচ্ছে অবস্থান্তর মৌল। ওকে, সো আশা করি বুঝে গেছো। এবার তোমাদেরকে একটা প্রশ্ন দিব, বলে দিছি কিন্তু প্রশ্ন ম্যাক্সিমাম ভুলভাল করবা। প্রশ্ন হচ্ছে এইটা, কোনটি অবস্থান্তর নয়, এই হচ্ছে প্রশ্ন, বুঝছো? কোনটি অবস্থান্তর নয়, এবং এই প্রশ্নের কি কি অপশন আছে সেটা হচ্ছে এইটা। এতে আছে হচ্ছে ধরো এতে আছে হচ্ছে কোনটি অবস্থান্তর নয়, আয়রন ডি এর উপরে 6। বিতে আছে হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+, ডি এর উপরে 0। সিতে আছে হচ্ছে স্ক্যান্ডিয়াম ডি এর উপরে 1। এখানে আছে হইতেছে ম্যাঙ্গানিজ। এই হচ্ছে তোমার প্রশ্ন। প্রশ্নে কিন্তু একটু হিন্ট দিছিলাম যে ম্যাক্সিমাম ভুল করবা, চিন্তা ভাবনা করে আনসার দাও। ওকে শোনো, তোমাদের একটা কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শোনো, আর আনসার দিও না, আর আনসার দিও না, ম্যাক্সিমাম ভুলভাল আনসার দিচ্ছ, ম্যাক্সিমাম ভুলভাল আনসার দিচ্ছ। সেটা হচ্ছে যে তোমরা কি এরকম কখনো কোনো কথা শুনছো যে আমরা একটা জিনিস দেখে বিচার করি, আর আনসার দেওয়া দরকার নেই, বহুত আনসার দিচ্ছে। একটা জিনিস দেখে হচ্ছে বিচার করি, বাট অনেক সময় থাকে না যা দেখে বিচার করি বিচারটা তার উপরে যায় না। যেমন তুমি যদি ভালো পড়াশোনা করো তখন রত্নগর্ভা মা কে হয়? তোমার আম্মুই তো হবে, তাই না? অ্যাচিভমেন্ট তোমার, কিন্তু স্বীকৃতি পাচ্ছে আন্টি। এটা হচ্ছে বিউটি প্রকৃতির। তুমি যদি ভালো কাজ না করো তোমার আব্বু আম্মুকে মানুষজন বাজে কথা বলবে। তো দিন শেষে মানুষ তোমার পারফরমেন্স দেখে তোমার প্যারেন্টসকে জাজ করে ফেলতেছে, বুঝতে পারো? এটা জাজমেন্টটা পড়ছে কিন্তু আঙ্কেল আন্টির উপরে, বাট কি দেখে পড়ছে? তোমার পারফরমেন্স, তুমি লাইফে কি করছো সেটা দেখে। তো এটাও না অনেকটা সেরকম, আমি কোন একটা মৌল অবস্থান্তর নাকি অবস্থান্তর না আসলে সেটা কি দেখে জাজ করি? সেই মৌলকে দেখে জাজ করি? না, আমি কিন্তু মৌলকে দেখে জাজ করি না।
আমি মৌলকে দেখে জাজ করি না, আমি জাজ করি কাকে দেখে? সেই মৌলের স্থিতিশীল আয়নকে দেখে। তাহলে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর নাকি অবস্থান্তর না, সেটা আমরা স্ক্যান্ডিয়ামকে দেখে জাজ করি না। কি দেখে জাজ করি? দেখো, স্ক্যান্ডিয়াম 3+ দেখে জাজ করি। এবার ধরো যে তোমাকে আমি দেখলাম, দেখে বললাম যে ছেলেটা ভালো পড়াশোনা করে, ছেলেটা ভদ্র, ছেলেটা অময়িক, ছেলেটা হচ্ছে নৈতিকতা আছে, সবই আছে, তার মানে ছেলেটার মা অনেক ভালো। ব্যাপারটা কিন্তু এরকম হয়। তাহলে আমি জাজ করছি তোমাকে দেখে, বা জাজ করছি কাকে? তোমার আম্মাকে। তো এইখানে আসলে জাজমেন্টটা করি হচ্ছে স্থিতিশীল আয়নকে দেখে, কিন্তু আয়নকে কিন্তু আমি জাজ করি না, আমি জাজ করি মৌলটাকে। খেয়াল করছো? তো তুমি যদি কখনো অবস্থান্তর বা অবস্থান্তর না এরকম কোনো প্রশ্ন হয়, সেই প্রশ্নের আনসার কখনো কিন্তু আয়ন হয় না, আয়ন হয় না। সেই মৌলের আনসার হবে, সেই প্রশ্নের আনসার হবে হচ্ছে মৌল। তো খেয়াল করছো যে এখানে প্রথমটা তো জীবনে আনসার না, কারণ প্রথমে হতেছে আয়রন আছে, আয়রন অবস্থান্তর মৌল, ম্যাঙ্গানিজ অবস্থান্তর মৌল। সো তোমরা অনেকে আসলে সমস্যায় পড়ছে এইটা অথবা এটা নিয়ে। সো আনসার হচ্ছে সি। অনেকে বলতে পারো যে সি কেন, ডি এর উপরে তো 1। আচ্ছা, এর ডি এর উপরে 1 থাকা না থাকে কি আমাদের কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই কিন্তু। এর উপরে ডি 1 থাকে, 2 থাকে, 3 থাকে, বাট শর্ত কি? স্টেবল আয়নে থাকা লাগবে। অর্থাৎ স্ক্যান্ডিয়াম 3+ এর উপরে ডি এর উপরে 0 দেখেই স্ক্যান্ডিয়াম অবস্থান্তর না। দেখছো, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ভুল আনসার দিছিল, ম্যাক্সিমাম মানুষ এই বি আনসার দিচ্ছিল। যারা বি দিছো 3বার নাউজুবিল্লাহ পড়বা, 3বার। বলছিলাম যে ভুল করবা, এত হিন্ট দিলাম, এত সতর্কতা দিলাম, এত সতর্কবাণী দিলাম, তারপরে ভুলভাল আনসার দিছো। আবারও বলতেছি যে স্ক্যান্ডিয়াম 3+ এটা হচ্ছে স্থিতিশীল আয়ন, এইটার উপরে ডি এর উপরে 0 আছে দেখে ওইটা হচ্ছে অবস্থান্তর না। ওকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, আমি লজ্জিত, আমি লজ্জিত, তোমাদের লজ্জিত হওয়া উচিত। অনেকে ভুলভাল আন্দাজি দিচ্ছে আর কি, হয়ে গেছে। এবার সবাই একটু লিখে নাও যে অবস্থান্তর মৌলের, এই দেখো এই প্রশ্নের আনসার দাও। টাইটেনিয়াম কি মৌল? এই বলো 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 বলো। এটা জাহাঙ্গীরনগর 12-13-তে আসা। টাইটেনিয়াম অধাতু, মৃৎক্ষার, অবস্থান্তর ধাতু। এই অবস্থান্তর ধাতু কি হলো? দাঁড়াও একটা চেঞ্জ করে দিই, ধরো যে চেঞ্জ করে দিলাম আর কি। এটা কি হবে? এরা হচ্ছে অবস্থান্তর ধাতু। এই হচ্ছে আনসার। স্ক্যান্ডিয়াম অবস্থান্তর না, টাইটেনিয়াম হচ্ছে একটা অবস্থান্তর। সি আর ডি একই হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, ঠিক করে দিলাম। দেখো তো এটা পারো কিনা। রাজশাহী ইউনিভার্সিটি 21-22, ওইটা ইজি প্রশ্ন, এটা দেখো পারো কিনা। ওকে, আমরা এখানে যদি এরকম কোনো অপশন দেখো যে অপশনগুলো একটু বড় বড় অপশন চেক করতে হয়, তখন একটা একটা করে চেক করবা। প্রথমটা আনসার কিনা দেখো তো। ক্রোমিয়াম বৈধ, এই নিকেল বৈধ, ভ্যানাডিয়াম বৈধ, স্ক্যান্ডিয়াম অবৈধ। তাহলে প্রথমটা আনসার না, যেটা আনসার না কেন? এই যে এটা হচ্ছে আমাদের কালপ্রিট। তারপরে যে এইটা, এই যে টাংস্টেন, টাইটেনিয়াম, আয়রন, দ্বিতীয়টা বৈধ কি অবৈধ না আমি জানি না। এরপরে দেখি যে বিসমাথ ক্যাডমিয়াম, ভাই বিসমাথ ক্যাডমিয়াম জীবনে অবস্থান্তর কেমনে হয়? বিসমাথ কার নিচে আছে? নাইট্রোজেনের, কার্বনের নিচে আছে, তাই না? এই যে কার্বনের নিচে আছে সে জীবনে অবস্থান্তর হবে না। ক্যাডমিয়াম আছে কার্বন, সিলিকন, জার্মানিয়াম, না। বিসমাথ আছে নাইট্রোজেনের নিচে। আর ক্যাডমিয়াম হচ্ছে অবস্থান্তর না, তোমাকে কিছুক্ষণ আগে বলে দিলাম। ক্যালসিয়ামও জীবনে অবস্থান্তর না, ক্যালসিয়াম তো ডি ব্লকই না, তার মানে এটা আমাদের আনসার না। এরপরে আসি এইটা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, তারপর হচ্ছে কোবাল্ট এবং হচ্ছে আরএইচ। তাহলে তোমাকে আসলে যে উদাহরণগুলো দেওয়া আছে সেটার মধ্যে তুমি একটা ঝামেলায় পড়ছো, ঝামেলায় পড়ছে হচ্ছে এইটা এবং হচ্ছে এইটা নিয়ে।
যে এইটা অবস্থান্তর নাকি এটা অবস্থান্তর। এখানে টাইটেনিয়াম তুমি জানো অবস্থান্তর, আয়রন তুমি জানো অবস্থান্তর। এই আর ইউতে কি হয় বলো তো? এখানে অপশনে বোধহয় একটু ভুল আছে, এই অপশনটা একটু চেক করতে হবে, দাঁড়াও। আর এইচ হয় রোডিয়াম, রোডিয়াম অবস্থান্তর, ঠিক আছে। আর এইচ অবস্থান্তর, তাহলে ম্যাঙ্গানিজ মলিবডেনাম কোথায় আছে? টাংস্টেন কি অবস্থান্তর? হ্যাঁ, টাংস্টেন তো অবশ্যই অবস্থান্তর, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আর আর ইউ, আর ইউতে হচ্ছে ও নিচের কোনগুলো অবস্থান্তর মৌল নয়? ও আচ্ছা আচ্ছা, কোনগুলো অবস্থান্তর মৌল নয়। এই সরি, তাহলে অবস্থান্তর মৌল নয় কোনগুলা? এই যে এটা অবস্থান্তর মৌল নয়। ও সরি, এটা আনসার। এই থুকু থুকু, আমি আমি প্রশ্ন উল্টা উল্টা সলভ করতে গেছি, হ্যাঁ। তাহলে তুমি দেখো যে কোথায় আসলে অ্যাটলিস্ট একটা অবস্থান্তর আছে। যেমন এখানে, এইখানে হচ্ছে ক্রোমিয়াম অবস্থান্তর, নিকেল অবস্থান্তর, ভ্যানাডিয়াম অবস্থান্তর। এইখানে হচ্ছে টাইটেনিয়াম অবস্থান্তর, আয়রন অবস্থান্তর। এইখানে হইতেছে তুমি জানো ম্যাঙ্গানিজ অবস্থান্তর। তাহলে এইখানে যেগুলো আছে সেগুলোতে কেউ অবস্থান্তর না। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি উল্টা উল্টা চিন্তা করছি, দেখছো? এরকম ভুল হবে পরীক্ষায় তোমাদের। এবার এই প্রশ্ন দেখো, অবস্থান্তর মৌলের সাধারণ বৈশিষ্ট্য। চটপট লিখে নাও। যে অবস্থান্তর মৌলগুলো কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেখায়, কি কি? জটিল আয়ন গঠন করে, রঙিন যৌগ গঠন করে, চুম্বকত্ব প্রদর্শন করে, পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়, প্রভাবক রূপে ক্রিয়া করে। এটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। এই ক্যাডমিয়াম অবস্থান্তর না, ক্যাডমিয়াম অবস্থান্তর না, কিছুক্ষণ আগে বললাম না, কে জানি বলতেছে ক্যাডমিয়াম অবস্থান্তর। এই যে তোমার জিঙ্কের নিচে ক্যাডমিয়াম আছে। মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে যে অবস্থান্তর মৌলসমূহ নিচের কোনটি দেখায় অথবা নিচের কোনটি দেখায় না, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে আমরা প্রথমটা আলোচনা করব হচ্ছে চুম্বকত্ব নিয়ে, যে এটা আলোচনা করব প্রথমে। সবগুলো নিয়ে আলোচনা হবে, কিন্তু চুম্বকটা প্রথমে আলোচনা করব। সবাই লিখে নাও চুম্বকত্ব। তুমি মনে মনে ধরে নাও যে আমাদের আগামী পড়াশোনার রোডম্যাপ হইতেছে এই 5টা ধর্ম, যে জটিল যৌগ, রঙিন যৌগ, চুম্বকত্ব, পরিবর্তনশীল জারণ অবস্থা, প্রভাবক। এই 5টা আমরা এক এক করে পড়বো। তো এটা দিয়ে শুরু করছি। চুম্বকত্ব, যেমন ধরো গতকালকে শেষ থেকে আজকে পর্যন্ত কেউজন বারবার জিজ্ঞেস করছিলা যে ডায়া চুম্বকত্ব কি, প্যারা চুম্বকত্ব কি, বা ফেরো চুম্বকত্ব কি, এটা জিজ্ঞেস করছিলা। আমি ইচ্ছা করে আনসার দেই নাই। কেন আনসার দেই নাই? কারণ আমি জানি যে এটা আমি আর 10 মিনিট পরেই পড়াবো। এই জন্য ওই যে যে জিজ্ঞেস করছিলা চুম্বকত্ব কি, সেজন্য তার আনসারটা পাওনি। সো মাইন্ড করো না, এখন পড়ানো হয়ে যাচ্ছে। আর তোমরা কি তোমাদের কলেজের ফ্রেন্ড আছে যা, অথবা যারা আছে শিক্ষণীয়কে কখনো কথা হয় তাদের সাথে? তোমার কলেজে তো অনেক বন্ধু আছে যারা শিক্ষককে চিনে না, অথবা যারা শিক্ষক ক্লাস করে না, বা যারা আমাদেরকে চিনে না, তাদের কি আমাদেরকে নিয়ে কখনো কথা হয় তোমাদের সাথে? একটু জানতে চাচ্ছি আর কি, কিউরিওসিটি। আচ্ছা, হয়। ওকে, গুড। তো তোমাদের যাদের হচ্ছে শিক্ষক নিয়ে কথা হয় তাদেরকে নিয়ে কথা বলতেছি, সেটা হচ্ছে দেখো, তোমরাই কিন্তু হইতেছে, ধরো আমি আমার কথাই বলি, তোমরাই কিন্তু আমার এজেন্ট, আমার খলিফা টাইপের আর কি। কারণ আমি তো আসলে জনে জনে সবাইকে গিয়ে হইতেছে আমি কতটুকু ক্লাসে এফোর্ট দেই বা কিভাবে পড়াই, এটা তোমরাই জানো যারা আমার ক্লাস করো আর কি, তাই না? সেটা শিখতে হোক অন্য কোথাও হোক, যারা করো তারাই হচ্ছে আমার কথা জানো বা শিখর কথা জানো। তো তোমাদেরই আসলে কাজ, তোমরা যদি তোমাদের বন্ধুদেরকে বা তোমাদের মতো যারা আছে তাদেরকে যদি তোমরা আমাদের কথা না জানাও, তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। মানে তোমরাই আসলে সব, এখানে তোমরাই অনেক বড় একটা রোল প্লে করো মেসেঞ্জার হিসাবে। সো হ্যাঁ, আমরা চাই যে হইতেছে তোমরা আমাদের দাওয়াতটা তোমাদের বন্ধুদেরকে দিয়ে দিও আর কি, ঠিক আছে? মাঝে মধ্যে একটু প্রশংসা প্রশংসা করলে আর কি, সত্যি প্রশংসা করলাম, মিথ্যা করার দরকার নেই।
যে হতেছে আরে শাওন ভাই তো অনেক জোস, শাওন ভাই অনেক সেরা, এই জানিস শাওন ভাই এরকম সেরকম, মাঝে মধ্যে বলবা, সত্যিটা বলবা, মিথ্যা কিছু বাড়াই বলার দরকার নেই। আর তোমাদেরকে দাও একটা কাজ দিই, সেটা হতেছে যারা এই আনসারটা ভুল দিচ্ছে আর কি, আর শিখবো জিতবোতে প্রশংসা করে লাভ নাই, কারণ এখানে যারা আছে তারা শিখতে এমনিতেই আমাদেরকে চিনে। তো তোমরা অন্য যে গ্রুপগুলোতে আছো, মানে অন্য যে গ্রুপগুলোতে তোমরা যুক্ত আছো, পড়াশোনা বিষয়ক যে গ্রুপগুলা, তোমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে তোমরা চাইলে আমাদের কোনো একটা ছবি অথবা কোনো একটা টপিক সেখানে দিতে পারো। অবশ্যই মিথ্যা কিছু দিবা না, যেটা সত্যি সেটা। মানে আমি কখনোই বলি না যে বাড়াই তুমি অতিরঞ্জিত কিছু বলো, তুমি তোমার মতো করে যেটা সত্যি শিখতে যেটা হয় মাঝে মধ্যে একটু বলবা। তাতে করে কি হবে, মানুষজন আমাকে চিনবে, আমাদেরকে চিনবে, আমরা তোমাদের জন্য আসলে কি করি, কি করতে চাই, সেগুলো সম্পর্কে মানুষজন একটু অবগত হবে। এটা তোমাদের কাছে আমার আবদার, বলতে পারো যে ভাই আবদার করছে তোমাদের কাছে, ঠিক আছে? সো এখন থেকে অন্তত আমার কোনো পজিটিভ জিনিস শিখবো জিতবোতে বলো, সমস্যা নেই, বাট শিখবো জিতবোর বাইরে যে গ্রুপগুলো তোমরা আছো, শিখবো জিতবোতে যে আছে ও তো শাওন ভাইকে এমনি চিনে অমনি চিনে, শিখবো জিতবোতে যে থাকে সে শাওন ভাই সম্পর্কে জানে অন্য জায়গায়। একটু মাঝে মধ্যে আমাদের কথা বললো, অবশ্যই মিথ্যা কিছু না, বাড়াই কিছু বলবা না, তুমি তোমার মতো করে হচ্ছে পজিটিভলি একটু প্রিন্ট বললো বন্ধুদেরকে, আমাদের একটু উপকার হবে আর কি। এইবার তো সবার লেখা হয়েছে। চুম্বকত্ব। এখন চুম্বকত্ব কয় প্রকার ভাই? চুম্বকত্ব 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ডায়া চুম্বক, ডায়া, একটা হচ্ছে প্যারা, এই প্যারা কিন্তু ওই প্যারা না আর কি, বুঝছো? তোমরা বলো না প্যারা খাইতেছি, সেই প্যারা না। আরেকটা হচ্ছে ফেরো। 3 টাইপের চুম্বকত্ব এক্সিস্ট করে, একটা হচ্ছে ডায়া চুম্বক, একটা প্যারা চুম্বক, একটা ফেরো চুম্বক। ডায়া, প্যারা এবং হচ্ছে ফেরো। তোমরা কি আমাকে এটা বলতে পারবা যে চুম্বকত্বের উৎস কি? একটা মৌল হোক, একটা বস্তু হোক, কেন চুম্বকত্ব দেখায়? আমি এটাই তোমাকে বলতেছি যে চুম্বকত্বের আসলে ইয়া কি, চুম্বকত্বের হচ্ছে সোর্স কি, একটা মৌল কেন চুম্বকত্ব দেখায়, জানা আছে তোমাদের? যারা জানো না তাদেরকে বলতেছি, চুম্বকত্বের সোর্স হচ্ছে ইলেকট্রনের স্পিন। আবারও বলতেছি, চৌম্বকত্বের উৎস হচ্ছে ইলেকট্রনের স্পিন। এটা আমি একটু সাইডে নোট করে লিখে দেই যে চৌম্বকত্ব আসলে কেন হয়। চৌম্বকত্বের উৎস ইলেকট্রনের স্পিন। কোন একটা ইলেকট্রন বলি বা কোন একটা চার্জ পার্টিকেল, বুঝছো, সে যখন মুভ করে তখন সেখানে আসলে চৌম্বকত্ব তৈরি হয়। যে কোনো হতেছে চার্জ পার্টিকেল, সে হচ্ছে চুম্বকত্ব দেখায়। এখন ডায়া, প্যারা, ফেরো, এই সবার মধ্যেই কিছু না কিছু চুম্বকত্ব আছে। তো ডায়া চুম্বকত্ব আসলে কারা জানো? ডায়া চুম্বক মানে হইতেছে এখানে সব ইলেকট্রন যুগ্ম অবস্থায় থাকবে। তো ডায়া চুম্বক আসলে কোনো চুম্বক না, লিটারেলি ডায়া চুম্বক কোনো চুম্বক না। তোমাদের দেখবা যে পরীক্ষায় যারা ফেল করে তাদেরকে, যে যারা এ গ্রেড পায় ওদেরকে একটা এ গ্রেড বলে, যারা বি গ্রেড পায় ওদেরকে বি গ্রেড বলে, যারা আসলে ফেল করে তাদেরকেও কিন্তু বোর্ড, শিক্ষা বোর্ড একটা গ্রেড দেয়, সেটা হচ্ছে এফ গ্রেড, সান্ত্বনামূলক। সো ডায়া চুম্বক আসলে কোনো চুম্বক না, অচুম্বক। যেমন আমার হাতের কলম বা তোমার হাতে যে হচ্ছে প্লাস্টিক আছে, বা তুমি যে চেয়ারে টেবিলে বসে আছো, যারা আসলে চুম্বক না ওদেরকে আমরা বলি হইতেছে ডায়া চুম্বক। সো ডায়া চুম্বকে কি থাকে? সব যুগ্ম ইলেকট্রন থাকে। যেমন ধরো আমি যদি চিন্তা করি জিঙ্ক, এই জিঙ্কের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি 4s2 এবং 3d হচ্ছে 10। এস এর দুইটা কি অবস্থায় আছে? যুগ্ম অবস্থায় আছে, দেখো এই যে এস এর দুইটা আছে, সেই দুইটা যুগ্ম অবস্থায় আছে। তাহলে এই একটা ইলেকট্রন যেদিকে ঘুরে আরেকটা ইলেকট্রন তার বিপরীত দিকে ঘুরে, তাহলে আলটিমেটলি কোনো চুম্বকত্ব তৈরি হয় না। তারপর ধরো এই যে ডি এর যে 5টা অরবিটাল আছে, সেই 5টা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে? 10টা। এবং সেই 10টা কি অবস্থা থাকে? বিজোড় অবস্থা থাকে না, জোড় অবস্থা থাকে। এই যে দেখো এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। সোজা কথা, কোনো জোড় ইলেকট্রন, সরি বিজোড় ইলেকট্রন থাকবে না, সব ইলেকট্রন জোড় অবস্থায় থাকবে। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হইতেছে ডায়া চুম্বক। সো ডায়া চুম্বক আসলে চুম্বক না, অচুম্বক পদার্থকে আমরা একটা নাম দিই, সান্ত্বনামূলক নাম, যে বাবা ঠিক আছে তুমিও কিন্তু চুম্বক। সেটা কিরকম? ডায়া চুম্বক। তোমাদেরকে অনেক সময় আব্বু আম্মু এরকম বুঝে না, তোমাকেও কিন্তু এনে দিব, তোমার জন্য দেখবে আরো ভালো জিনিস এনে দিব, ওকে এনে দিছে ওটা তো ভালো না, তোমারটা রঙিন দেখো। ছোটবেলায় আপনি বুঝ দিত, দেখো 100 টাকার নোটটা এত সুন্দর না, 10 টাকা কত সুন্দর, 10 টাকার নোট অনেক লাল লাল লাগে, তাই না?
প্যারাচুম্বক কি? প্যারাচুম্বক হইতেছে ডায়চুম্বক, অচুম্বক। প্যারাচুম্বক হইতেছে হালকা চুম্বক। হালকা চুম্বক, হালকা চুম্বক মানে হইতেছে যে যেসব জায়গায় অ্যাটলিস্ট একটি অযুগ্ম ইলেকট্রন থাকবে, একটি যুগ্ম মানে জোড় আর কি, অযুগ্ম ইলেকট্রন থাকবে। যদি বলা হয় যে হইতেছে, একটা উদাহরণ দিব, উদাহরণটা হচ্ছে অনেকটা এরকম। কাকে দিয়ে উদাহরণ দিব? উদাহরণ দিব হইতেছে টাইটেনিয়াম দিয়ে দেখাই। দেখো 4s2 সেটা কিন্তু জোড় অবস্থায় আছে, বাট 3d কত? 3d2 না? এই যে 3d2 এর এখানে দুইটা অযুগ্ম আছে না? তাহলে এই যে এইটার জন্য হচ্ছে টাইটেনিয়াম কি হয়? প্যারাচুম্বক হয়। এবার আসে হইতেছে ফেরোচুম্বক। ফেরোচুম্বক মানে হইতেছে এখানে কি থাকবে? এখানে অনেক অযুগ্ম ইলেকট্রন থাকবে, অনেক। অনেক অযুগ্ম ইলেকট্রন থাকবে। একটু লিখে নাও, এখানে কিছু কথা আছে। শাহেদ বলছে ভাইয়া চুম্বক আর চৌম্বকের মধ্যে কি পার্থক্য? চুম্বক হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, চুম্বক ম্যাটেরিয়াল নাউন, আর চৌম্বক হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা নিয়ে খুব একটা প্যারা নেওয়ার দরকার নেই। ম্যাগনেট হইতেছে চুম্বক আর ম্যাগনেটিক হইতেছে চৌম্বক। আমরা দেখলাম যে একজন জিজ্ঞেস করছে যুগ্ম কি? যুগ্ম মানে জোড় ভাই, জোড়। একটা অরবিটালে দুইটা থাকে না? তো দুইটা থাকলে যুগ্ম, একটা থাকলে অযুগ্ম। ডাই হচ্ছে অচুম্বক, যার কোনো চুম্বকত্ব নাই এবং সব ইলেকট্রন জোড়া অবস্থায় থাকবে, পেয়ার পেয়ার থাকবে। প্যারাচুম্বক হইতেছে অ্যাটলিস্ট এখানে একটা বিজোড় ইলেকট্রন থাকে আর কি। যেমন হতেছে টাইটেনিয়ামের এখানে দুইটা। কেউ আবার মনে করো না যে এখানে দুই জোড়া আছে, দুইটা আছে কিন্তু একটা অরবিটালে তো দুইটা নাই। একটা অরবিটালে কি থাকে? একটা একটা করে থাকে, তাই না? তো দুইটা অরবিটালে দুইটা থাকে, মানে এই দুইটা বিজোড় অবস্থায় থাকে। এবার আসে ফেরোচুম্বক হচ্ছে অনেক অযুগ্ম ইলেকট্রন থাকবে। তো প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কয়টা অযুগ্ম থাকলে প্যারা আর কয়টা থাকলে ফেরো? তোমাদের কিন্তু এরকম প্রশ্ন আসতেই পারে। যাদের এই প্রশ্ন আসবে তাদের জন্য বলতেছি যে আসলে এটা আগে থেকে না জানলে বলাটা টাফ, যে কয়টা থাকলে ঠিক ফেরো হবে আর কয়টা থাকলে প্যারা হবে। এই জন্য তোমাদেরকে সহজে বলতেছি, তিনটা উদাহরণ মনে রাখো। ফেকনি, ফেকনি, জাস্ট এই তিনটা হইতেছে তোমাদের লেভেলে ফেরোম্যাগনেটিক। ফেকনি হইতেছে আয়রন, কোবাল্ট, নিকেল। এই সহজ, এটা নামের মতো মনে রাখবা, ফেকনি। আয়রন, কোবাল্ট, নিকেল, সিম্পল এই তিনটা মৌল হইতেছে ফেরোম্যাগনেটিক। আবারও বলতেছে এই তিনটা মৌল ফেরোম্যাগনেটিক, আর কোনো মৌল ফেরোম্যাগনেটিক না। ইভেন মনে করো না যে আয়রন এর সব যৌগ ফেরোম্যাগনেটিক হবে, তা বলতেছে না কিন্তু। এই তিনটা এমনও হইতে পারে আয়রন ফেরোম্যাগনেটিক বাট আয়রনের যৌগ ডায়াম্যাগনেটিক হতেই পারে। আমার আমার স্ট্যান্ড একটু খেয়াল করো, যে এখানে যে তিনটা মৌল আছে সেই তিনটা মৌল হচ্ছে জাস্ট ফেরোম্যাগনেটিক, ওদের যৌগগুলো কিন্তু ডায়াম্যাগনেটিক হতে পারে। আফনান বলছে ফকিন্নি, না ফকিন্নি বলেনি, ফেকুনি বলছে। কি যে ভাই, এদের মাথায় ওয়ার্ড গুলো কইতে আসে। এইগুলো যদি একটু পড়াশোনার পেছনে এরা খাটাইতো। ফকিন্নি না, ফেকুনি। মাথা ভর্তি খালি আজে বাজে কথা আর আজে বাজে চিন্তা ভাবনা। এবার সবাই একটু লিখে নাও ম্যাগনেটিক মোমেন্ট। ওকে, ম্যাগনেটিক মোমেন্ট হইতেছে কোন একটা চৌম্বক সে কতটুকু চৌম্বক আর কি, বেশি না কম, সেটা প্রকাশ করার একটা রাশি। এটাকে প্রকাশ করা হইতেছে মিউ দিয়ে আর কি। মিউ সমান হইতেছে √n * n+2। এই ফর্মুলাটা মনে রাখবা। এখানে n এর পরিচয় কি? n হইতেছে আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা। যেমন তোমাদেরকে একটা প্রশ্ন দেই, একবার একটা ক্লাসে আপেক্ষিক পরিবাহিতা পড়াচ্ছিলাম। তো ওইখানে আপেক্ষিক পরিবাহিতার সিম্বল হইতেছে কাপ্পা। এই যে এটা হচ্ছে কাপ্পা। কাপ্পা একটা হচ্ছে গ্রিক অ্যালফাবেট।
তো সেখানে হইতেছে ওদেরকে পড়াচ্ছি কাপ্পা, তখন আবার বাহুবলী সিনেমা রিলিজ হয়েছে। তো স্টুডেন্টরা সমানে বলতেছে ভাই কাটাপ্পা কাটাপ্পা, তখন বুঝলাম ভাই কাটাপ্পা না, এটা হইতেছে কাপ্পা। ওকে, আমরা একটা প্রশ্ন দেখি। প্রশ্ন হইতেছে এইটা যে Fe3+ এর চৌম্বক ভ্রামক কত? এই প্রশ্ন পরীক্ষায় আসা। চৌম্বক ভ্রামক কত? এটা সাস্টে আসা প্রশ্ন। Fe3+ এর ম্যাগনেটিক মোমেন্ট কত? ম্যাগনেটিক মোমেন্টকে বাংলায় বলা হয় চৌম্বক ভ্রামক। এখন তোমাকে বের করতে হবে কি? বের করতে হবে যে Fe2+ এ বা Fe3+ এ কয়টা বিজোড় ইলেকট্রন আছে বা কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে। এই যারা অযুগ্ম বুঝতেছে না, অযুগ্ম ওয়ার্ডটা কি খুব কঠিন ফাতেমা আক্তার? মানে অযুগ্ম ওয়ার্ডটা কিন্তু খুব কঠিন ওয়ার্ড না। অযুগ্ম, যুগ্ম মানে জোড়, অযুগ্ম মানে বিজোড়। তাহলে Fe3+ ইলেকট্রন বিন্যাস করলে কি দাঁড়ায়? আর্গন, তারপরে 4s0 3d5, তাই না? সো 3d5 মানে হইতেছে এইটা। যদি একটা কঠিন ওয়ার্ড হইতো তোমরা প্রশ্ন করলে আমি মেনে নিতাম, ঠিক আছে, একটা কঠিন ওয়ার্ড ওরা চিনতেছে না। অযুগ্ম ওয়ার্ডটা কি খুব কঠিন, অপরিচিত? তাহলে দেখো এখানে এই পাঁচটার পাঁচটাই কিন্তু অযুগ্ম। তাহলে এখানে n সমান কত? n সমান হতেছে 5। তাহলে n সমান যদি 5 হয় তাহলে ফর্মুলা কি দাঁড়ায়? মিউ সমান হইতেছে √5 ইন্টু, এখানে 5 আর 2 যোগ করলে কত হয়? 7, √35, হিসাব করলে যা আসবে তাই। আর এর একক হইতেছে বিএম, সাস্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, সিলেটে যেটা আর কি, বিএম। অনেকে বিএম এর ফুল ফর্ম জানো না। বিএম হইতেছে বোর ম্যাগনেটন। বিএম এর ফুল ফর্ম হইতেছে, মানে এর একক আর কি, বোর ম্যাগনেটন। তোমরা জিজ্ঞেস করবা বিএম এর ফুল ফর্ম কি? ভাই জানি না, বিএম কি শিখাই দেন, সেটা ঠিক আছে। অযুগ্ম যদি জিজ্ঞেস করো তাহলে তো ভাই প্যারায় পড়ে যাই আমরা। এটা প্রামক না, এটা ভ্রামক। মানে ব্যাপারটা এরকম যে ধরো ভাত, তোমার জন্য ভাত রান্না করতেছি আমি, এখন তুমি আমার কাছে এসে বলতেছে ভাই সবজি খাবো, এই খাবো, সেই খাবো, সালাদ খাবো। তো হচ্ছে সালাদ নিয়ে যদি আমি সময় নষ্ট করি, ভাত কখন রান্না করবো তোমার জন্য? এই কিছু প্রশ্ন দেখো, দেখো কোনটা? খুলনা ভার্সিটি 14-15। নিচের কোনটি ডায়াম্যাগনেটিক? এই ডায়া মানে কি? ডায়া মানে আসলে ম্যাগনেটিক না। এই যে তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছি, দেখছো ইজি পিজি, জিঙ্ক 3d, গুড, এটা পারছো সবাই। যারা এ আনসার দিচ্ছ পিটাবো ধইরা। এই এতে ডি এর উপরে 2, 2 মানে কি? 2 মানে হচ্ছে বিজোড় অবস্থায় আছে। আমি কিন্তু বিজোড় বলতেছি না, অযুগ্ম বলতেছি। ডি এর উপরে 2, এটা কিন্তু অযুগ্ম অবস্থায় আছে। 8, এটাও কিন্তু অযুগ্ম অবস্থায় পাবা, বি তে জিঙ্কে পাবা না। না, পরিবর্তনশীল জারণ অবস্থা, এটা না, এটা না, এটা না, এটা না। ওকে, তাহলে তোমরা অনেকেই প্রশ্ন করছিলা, কে জানি প্রশ্ন করছিলা যে ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক কি? আশা করি আনসার পেয়ে গেছো। ওকে, তো তোমাদেরকে আর না জ্বালাই, ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এবং আগামী ক্লাসে বই থেকে একটু দেখে দেখে বইটা পড়ে আসছো। আর যেটা বলতেছিলাম, শিখবো জিতবোতে আমার প্রশংসা করবো না, অন্য যে গ্রুপে তুমি আছো সেখানে একটু মাঝে মধ্যে আমার প্রশংসা করো আর কি, পজিটিভ। এবং সেখানে কোনো রকমের কোনো বাড়তি কথা না, জাস্ট যেটা আমি সেরকম, ঠিক আছে? ওকে, তো ভালো থেকো সবাই, আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। ভালো মতো পড়াশোনা করো, আম্মুর কথা শোনো, আব্বুর কথা শোনো। আল্লাহ হাফেজ সবাইকে।